আচ্ছা, আমি ওই যেটা প্রথমে ভাবলাম যে আমাদের যেটা লেকচার 2 যেটা হচ্ছিল, যেখানে কলিগেটিভ প্রপার্টিজ মানে বাইনারি সলিউশন এই রিলেটেড জিনিসপত্রগুলো হচ্ছিল, সেখানে আমাদের খুব সামান্য জিনিসই বাকি আছে, হ্যাঁ? যেখানে বেসিক্যালি অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টিজ যেটা, সেইটাকে একটুখানি আলোচনা করা, ভ্যান ডার ফ্যাক্টর নিয়ে কিছু কথাবার্তা বলা, নিউমেরিক্যাল প্রবলেমস ইত্যাদি, ইত্যাদি করা। মানে ওখানে মূলত প্রবলেমস আরকি। মানে পড়ানোর জিনিস হচ্ছে খুবই অল্প আছে। সিলেবাস যেটা আছে সেই অনুযায়ী পড়ানোর জিনিস খুব অল্প আছে। মূলত আলোচনা করতে হতে হচ্ছে কোশ্চেন অ্যান্সার সিস্টেম। আচ্ছা, সেইজন্য আমি যেটা করলাম যে এরপরে যে জিনিসটা অ্যাকচুয়ালি পড়ানোর জিনিস সেইটাকে আজকে একটুখানি করে দিই। করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ওই নেক্সট ক্লাসে এটা আমি প্রবলেম মানে এটা আমি লেকচার 4 নাম দিয়েছি। তা লেকচার 3 টা এর পরের ক্লাসে আমরা যেটা বলব যেখানে মূলত হচ্ছে খুব সামান্য হয়তো আধ ঘন্টা একটু জিনিস পড়িয়ে দিয়ে তারপরে আমরা মূলত প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে এমনি যেটা করে নিচ্ছি কলয়েডাল সিস্টেম যেটা সেইটা সিলেবাসে আছে সেইটা একটুখানি ভালো করে বুঝে নেওয়া যাক আর। হ্যাঁ? আচ্ছা সিলেবাসে এইটুকু পার্টই আছে কলয়েডাল সিস্টেমের মধ্যে যে দ্য ডিফারেন্স বিটুইন টু সলিউশন কলয়েড সাসপেনশন এটা দেখবে সিলেবাসে উল্লেখ করা আছে। ক্লাসিফিকেশন অফ কলয়েড সেখানে লায়োফিলিক এবং লায়োফোবিক কলয়েডস এইটা বলে দেওয়া আছে। আচ্ছা ম্যাক্রোমলিকুলার মাল্টিমলিকুলার এবং অ্যাসোসিয়েটেড কলয়েড তার যে ক্লাসিফিকেশন এই নিয়ে একটুখানি আলোচনা আছে। প্রপার্টিজ অফ কলয়েডস এর মধ্যে টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট, ইলেকট্রোফোরেসিস এগুলো আছে। কোয়াগুলেশন উল্লেখ করতে বলে যে কোয়াগুলেশন সেই রিলেটেড ফ্লোকুলেশন, হার্ডি-শুলজ রুল ইত্যাদিগুলো আলোচনা করে নিতে হবে এবং ইমালশন তার ডিফারেন্ট টাইপস আছে। এইগুলো এই এই যে জায়গাটায় এই জায়গাটায় দেখবেন নিউমেরিক্যাল প্রবলেম শেষে শুধু এক জায়গায় আছে যেখানে গোল্ড নাম্বার নিয়ে কথাবার্তা বলা হয় সেখান থেকে শুধু নিউমেরিক্যাল প্রবলেম হয়, বাকি পুরোটাই হচ্ছে ডেসক্রিপটিভ। সেই জন্য আজকে যেহেতু সবাই থাকছো এই ক্লাসের মধ্যে আমরা এইটা একটুখানি বলে নিই আর কি। ঠিক আছে? তারপরে এর মাঝে একটা ক্লাস যেটা আমাদের মানে এইটা বলে নেওয়ার পরে এর ক্লাসটাকে আমি ইচ্ছা করে লেকচার 4 নাম দিলাম। লেকচার 3 তে আমাদের এই যে লেকচার 1, 2 যেগুলো হয়েছে সেই রিলেটেড যে নিউমেরিক্যাল প্রবলেম সেগুলি মূলত হবে। আর সামান্য জিনিস আমাদের একটুখানি পড়াতে হবে আরকি। যা সিলেবাস আছে সেই অনুযায়ী। যেখানে তোমার ওই বাইনারি সলিউশন এর ভেপার, প্রেশার, ফার্স্ট কম্পোজিশন, প্লট নিয়ে একটুখানি কথাবার্তা বলতে হবে। অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। ভ্যান ডার ফ্যাক্টর বলতে কি বুঝছি সেই রিলেটেড সামান্য কিছু জিনিসপত্র আছে। সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব। তাহলে চলো আমরা শুরু করি আস্তে, আস্তে। তাহলে কলয়েডাল সিস্টেম কাকে বলে সেটা একটুখানি দেখে নেওয়া যাক। কলয়েডাল সিস্টেম হচ্ছে এটি যে দেখো আগের দিনে আমি যখন সলিউশনের কথা বলেছিলাম জাস্ট গত ক্লাসে সেখানে বলেছিলাম এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার আর কলয়েডাল সিস্টেম কিন্তু একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। এটা যে হেটেরোজিনিয়াস সিস্টেম কনসিস্টেম অফ মেকানিক্যাল মিক্সচার অফ পার্টিকেলস ইন বিটুইন 1 nanometer to 1000 nanometer dispersed in a continuous media। তাহলে এখানে একটা আমরা টু সলিউশনের ক্ষেত্রে যেটা সলভেন্ট বলি এখানে সেটা হচ্ছে কন্টিনিউয়াস মিডিয়াম। হ্যাঁ, কন্টিনিউয়াস মিডিয়াম মানে সেটাকে অনেক সময় ডিসপারশন মিডিয়াম বলা হয়। আর টু সলিউশনের ক্ষেত্রে এটা সলিউট এখানে সেটাই হচ্ছে কলয়েড পার্টিকেলস গুলো যাকে অনেক সময় ডিসপার্স ফেজ বলা হয়। এখানে ওই পার্টিকেল গুলো সাইজ গুলো টু সলিউশনের যে সাইজ তার তুলনায় অনেকটা বেশি হয়। ওটা 1 nanometer থেকে 1000 nanometer এরকম রেঞ্জের মধ্যে হয়। তাহলে 1 nanometer থেকে 1000 nanometer এই সাইজের তোমার পার্টিকেলস গুলো কোনো একটা কন্টিনিউয়াস মিডিয়াম যাকে ডিসপারশন মিডিয়াম বলছি তার মধ্যে যদি ঢোকে তাহলে সে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে না, বাট একটা হেটেরোজিনিয়াস মিক্সচার তৈরি করে। সেই হেটেরোজিনিয়াস মিক্সচারটাকে বলা হয় কলয়েডাল সিস্টেম। ডেফিনেশনটা কি হচ্ছে ইট ইজ এ heterogeneous system consisting of mechanical mixtures of particles in between 1 nanometer to 1000 nanometer dispersed in a continuous medium। আর এবারে সেই কলয়েডাল সিস্টেমের মধ্যে দেখো দুটো পার্ট থাকে, যেমন সলিউশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা সলভেন্ট একটা সলিউট। এখানেও কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, কন্টিনিউয়াস মিডিয়াম মানে সলভেন্ট লাইক যেটা আর কি তাকে বলে ডিসপারশন মিডিয়াম। আর একটা হচ্ছে ডিসক্রিট পার্টিকেলস অফ সাইজ 1 nanometer to 1000 nanometer তাকে হচ্ছে ডিসপার্স ফেজ। যেমন সলিউশনের ক্ষেত্রে সলিউট হয় এক্ষেত্রে তোমার ডিসপার্স ফেজ হয়। আর এবারে যখন টু কম্পোনেন্ট সিস্টেম নিয়ে আমি কথাবার্তা বলি টু কম্পোনেন্ট সিস্টেম তাহলে 3 রকমের হয়। একটা হচ্ছে টু সলিউশন যেখানে পার্টিকেল সাইজ গুলো লেস দেন 1 nanometer, কলয়েডাল সিস্টেম যেখানে পার্টিকেল সাইজ গুলো 1 nanometer থেকে 1000 nanometer,
আর সাসপেনশন যদি হতো তাহলে তার পার্টিকেল সাইজগুলো 10⁻³ ন্যানোমিটার বা 1000 ন্যানোমিটার থেকে বেশি হয়ে যাবে। তাহলে এবারে এই যে টু সলিউশন, কলয়েডাল সিস্টেম এবং সাসপেনশন, তাদের কিছুটা কম্পারিজন করতে হবে, যে কম্পারিজনটা আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে। তা প্রথম কম্পারিজনটা সাইজ অফ দ্য পার্টিকেলের বেসিসে। ট্রু সলিউশনের ক্ষেত্রে সাইজ অফ দ্য পার্টিকেল লেস দ্যান 1 ন্যানোমিটার, কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে 1 থেকে 1000 ন্যানোমিটার, সাসপেনশনের ক্ষেত্রে মোর দ্যান 1000 ন্যানোমিটার হচ্ছে। আর দ্য ফিল্টারেবিলিটি or diffusion through a semi-permeable membrane such as parchment paper, একটা পার্চমেন্ট পেপার এই টাইপের সেমি পারমেবল মেমব্রেন দিয়ে সে যেতে পারবে কি পারবে না পার্টিকেলগুলো, তার উপরে বেস করে টু সলিউশনের ক্ষেত্রে বোথ সলভেন্ট এর সলিউট ক্যান পাস থ্রু। কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে ডিসপারশন মিডিয়ামটা যেতে পারবে কিন্তু ডিসপার্স ফেজটা যেতে পারবে না। আর সাসপেনশনের ক্ষেত্রেও ওই একই রকম ব্যাপার, কন্টিনিউয়াস মিডিয়াম যেটা সেটা যেতে পারবে কিন্তু পার্টিকেলগুলো যেতে পারবে না। আচ্ছা, ভিজিবিলিটি, তাকে দেখতে পাওয়ার ব্যাপারটা, যে তোমার যখন টু সলিউশনস হয়, সলিউটস আর নট ভিজিবল ইন নেকেড আই, খালি চোখে তুমি দেখতে পাবে না। যদি কলয়েডাল পার্টিকেলস হয়, ডিসপার্স ফেজ আর নট ভিজিবল ইন নেকেড আই বাট ক্যান বি ভিজিবল আন্ডার আলট্রা মাইক্রোস্কোপ। আলট্রা মাইক্রোস্কোপের নিচে রাখলে কিন্তু কলয়েডাল পার্টিকেলস গুলো দেখতে পাওয়া যাবে। আর সাসপেনশনের ক্ষেত্রে পার্টিকেল গুলো খালি চোখেই যা দেখতে পাওয়া যাবে। টিন্ডাল এফেক্ট, টিন্ডাল এফেক্ট আমরা পরে ডিটেলে পড়বো, যে ভিজিবল লাইটের যে স্ক্যাটারিং আর কি, তাকে টিন্ডাল এফেক্ট বলা হয়। হ্যাঁ, সেটা তুমি মানে দেখবে যে একটা চায়ের এত ট্রান্সপারেন্ট কাপে চা আছে, মানে ধর লিকার চাই আছে, তুমি একটা টর্চ মানে একটা লেজার লাইট ফেললে, এবার তুমি পারপেন্ডিকুলার ডিরেকশনে চোখ রাখছো, পারপেন্ডিকুলার ডিরেকশনে চোখ রাখলে তুমি আলোটা দেখবে, আলোটা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আলো তো সরলরেখায় চলে, তা তুমি যেদিকে আলো যাচ্ছে সেই দিকে চোখ না রেখে তার পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে চোখ রাখলে আলোটা দেখতে পাওয়ার কথা ছিল না। এই যে লেজার বলা হয় না, লেজার দেখবে যখন একটু এই মানে তোমার একটা বোর্ডে হয়তো লেজার ফেলা হচ্ছে, লেজার তো স্ট্রেট লাইনে গেছে, তোমার চোখে তো আর ফেলা হচ্ছে, তাহলে লেজারটা দেখতে পাওয়ার কথা নয়, তো তুমি লেজারটা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, কারণ ওখানে যে ধূলিকণা এসব আছে তারা লেজার লাইটকে হচ্ছে তোমার স্ক্যাটার করে। তাই যে ভিজিবল লাইটের যে স্ক্যাটারিং তাকে বলে টিন্ডাল এফেক্ট। এই ট্রু সলিউশন সে টিন্ডাল এফেক্ট দেখায় না, কলয়েডাল সিস্টেম সে টিন্ডাল এফেক্ট দেখাবে। আর সাসপেনশন যদি হয় সে টিন্ডাল এফেক্ট দেখাতেও পারে, নাও পারে। অ্যাপিয়ারেন্স, এটা যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ মানে তুমি একদম স্বচ্ছ, হ্যাঁ, সেমি ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট, এটা যে মানে একদম পুরোপুরি অস্বচ্ছ নয় কিন্তু সেমি ট্রান্সপারেন্ট হয়। মানে তুমি একটা ওই বললাম লিকার চা, সেটা কলয়েডাল সিস্টেমের একটা এক্সাম্পল আর কি। তুমি যদি দেখো এটা একদম একদম পিওর শরবত যদি হয়, এদিক থেকে এদিকে পুরো তুমি দেখতে পাবে, কিন্তু যদি চা হয় দেখবে একটুখানি লালচে ব্যাপারটা থাকছে, মানে এটা লালচে ব্যাপারটা থাকতে পারে, তার 100% ওপেকও না, 100% ট্রান্সপারেন্ট না, সেটাকে সেমি ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট বলা হচ্ছে। আর সাসপেনশন যদি হয় সেটা একদম ওপেক হয়ে যায়, সেটা অস্বচ্ছ হয়ে যায়। আচ্ছা, নেচার থেকে টু সলিউশন হোমোজিনিয়াস, আর কলয়েডাল সিস্টেম বা সাসপেনশন যদি হয় তারা হচ্ছে তোমার হেটেরোজিনিয়াস। তো দেখো তাহলে এই যে প্রথমেই যে আমাদের সিলেবাসে যে পার্টটা ছিল কলয়েডাল সিস্টেম কাকে বলছি, আর কলয়েডাল সিস্টেম, ট্রু সলিউশন এবং সাসপেনশনের মধ্যে তফাৎগুলো কি, এই তফাৎগুলো আমি জাস্ট উল্লেখ করে দিলাম। আমি সিলেবাস, এইটা এইটা হচ্ছে তোমার বোর্ডের সিলেবাস আর কলয়েডাল সিস্টেম, দ্য ডিফারেন্স বিটুইন ট্রু সলিউশন, কলয়েড অ্যান্ড সাসপেনশন, এই পার্টটা আমরা আলোচনা করে ফেললাম। আজ এবারে ক্লাসিফিকেশন এবং প্রপার্টিজের ক্ষেত্রে যাব। দেখো দু একটা অ্যাডিশনাল কথাবার্তা বলে দিতে হবে কমপ্লিটনেসের জন্য। সিলেবাসে এক্স্যাক্টলি যে ওয়ার্ডগুলো উল্লেখ করা আছে সেইটুকু শুধু বললে হবে না, তো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম টেক্সাম আছে আর কি, সেগুলোকে মাথায় রেখে আমাকে বলতে হবে। কম্পিটিটিভ এক্সামে যদি তুমি সলিউশনের চ্যাপ্টারটা দেখো, সেখানে হচ্ছে এই কলয়েডালটা উল্লেখ করা নেই, কলয়েডাল দেখবে নিচের সিলেবাসে তোমার উল্লেখ করা নেই। হ্যাঁ, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে তুমি এই পিবিএসসি এর কোশ্চেন টোশ্চেন যদি দেখো, হ্যাঁ, তাতে হচ্ছে এইখান থেকে ঠিক অন্যরকম ভাবে ঘুরিয়ে টিরিয়ে বেশ কিছু কোশ্চেন চলে এসেছে আর কি। হ্যাঁ, সেটা হয়তো তোমাকে দেখলে লিকুইড স্টেট বা মানে সলিউশনের যে সিলেবাসটা নিচে আছে, তাতে সকল কলয়েডাল সিস্টেম বলে আলাদা কিছু উল্লেখ করা থাকছে না, এখন নামটা নেই, কিন্তু তোমার কিছু জিনিস অটোমেটিক্যালি চলে এসেছে আর কি। সেগুলো দেখবে, ওই জন্য এই জিনিসটা যেভাবে বলে দেবো তাতে প্রিভিয়াস এর কোশ্চেন টোশ্চেন করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস তো পরিষ্কারভাবে আছে। আমি সিবিএসসি সিলেবাসটা দেখিনি, সিবিএসসি সিলেবাসটা একবার দেখে নিতে হবে। সিবিএসসি বা আইএসসি আইসিএসসি সিলেবাসটা দেখে নিলে বুঝতে পারবো, আইএসসি সিলেবাসটা দেখে নিলে বুঝতে পারবো। হুম, দেখেছিস দীপ, আইএসসি সিলেবাস কয়টাল সিস্টেমটা আছে কি? আমি তো ওভারঅল ইউনিফর্মলি ব্যাপারটাকে করছি।
থাকার কথা, সেটা হচ্ছে সিবিএসসিতে। সোহম, জানিস? সোহন, আচ্ছা, তো তাহলে ঠিকই আছে। কিন্তু আমি নিটের সিলেবাসটা ভালো করে দেখলাম, তাতে এটা উল্লেখ করা থাকছে না। যাক, এটা এটা জানা দরকার আর কি, মোট কথা। হ্যাঁ, ভালো করেই পড়ে নাও তোমরা। আচ্ছা, আমি খুব ব্রিফলি পড়াবো, এই ক্লাস নোটটাকে ভালো করে পড়লেই হবে, তারপরে কিছু প্রবলেমস করাবো, তাতেই তোমার হয়ে যাবে। আচ্ছা, কমন ফিজিক্যাল প্রপার্টিজ অফ কলয়েডাল সিস্টেম। কলয়েডাল সিস্টেমের কিছু কমন ফিজিক্যাল প্রপার্টিজ আলোচনা করি। প্রথম কথা, এটা হেটেরোজিনিয়াস ইন নেচার। এদের সাইজগুলো, পার্টিকেলের সাইজগুলো 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার এই রেঞ্জে হয়। ফিল্টারেবিলিটি, সেটা যে ডিসপারশন মিডিয়াম, যেটা সেটা যে ক্যান পাস টু দ্য সেমিপারমিয়েবল মেমব্রেন, বাট ডিসপার্স ফেজ ক্যানট। ভিজিবিলিটি হচ্ছে এটা খালি চোখে দেখতে পাওয়া যাবে না, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যাবে। তার যে তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অপটিক্যাল প্রপার্টি, সেখান থেকে টিন্ডাল এফেক্ট, বেসিক্যালি স্ক্যাটারিং অফ আলট্রাভায়োলেট ভিজিবল লাইট। ইলেকট্রিক্যাল প্রপার্টি, সেখান থেকে স্টেবিলিটি আলোচনা করা, ইলেকট্রোফোরেসিস ইত্যাদি ইত্যাদি। ব্রাউনিয়ান মোশন আলোচনা করা, যে মলিকুলগুলো র্যান্ডাম ক্যাওটিক ওয়েতে মুভ করছে, ব্রাউনিয়ান মোশন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বলেছিলাম, সেটা সেমি ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট। হ্যাঁ, তাদের সারফেস টেনশন, তাদের ভিসকোসিটি, এই ধরনের প্রপার্টিগুলো আছে, এবং এই সারফেস টেনশন ভিসকোসিটিটা জাস্ট মানে এর তুলনায় তোমার নর্মাল যে সলভেন্টটা বা ডিসপারশন মিডিয়াম, যেটাকে ডিসপারশন মিডিয়ামের রেসপেক্টে সারফেস টেনশন ভিসকোসিটি কি চেঞ্জটা হচ্ছে, সেটা কি টাইপের কলয়েডাল সিস্টেম তার উপরে নির্ভর করে। লায়োফোবিক না লায়োফিলিক তার উপরে নির্ভর করে। লায়োফোবিক হলে আমি দেখবো সারফেস টেনশন ভিসকোসিটি খুব সামান্যই চেঞ্জ হয়। ডিসপারশন মিডিয়ামে সারফেস টেনশন ভিসকোসিটি যেমন, লায়োফোবিকের ক্ষেত্রে তাই হয়। আর লায়োফিলিক যদি হয়, সেটা একটা আঠালো চটচটে টাইপের হয় বলে সারফেস টেনশন ভিসকোসিটি অনেকটা চেঞ্জ হয় আর কি। সেগুলো পরে যখন লায়োফিলিক লায়োফোবিক কলয়েড বলবো, সেখানে সারফেস টেনশন ভিসকোসিটি এই দুটো ব্যাপার হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আচ্ছা, দেখো, যদিও তোমাদের প্রিপারেশন অফ কলয়েডটা নেই, কিন্তু প্রিপারেশন অফ কলয়েড থেকে বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো শেখার জন্য আমরা কলয়েডের প্রিপারেশনটা একটুখানি বলবো। তাহলে কলয়েডের প্রিপারেশনের মূলত তিনটে স্টেপস থাকে। প্রথম স্টেপে হচ্ছে যে এই যে পার্টিকেলগুলোকে কলয়েডের ডাইমেনশনে নিয়ে আসতে হবে, কারণ পার্টিকেল সাইজগুলো তো 1 থেকে 1000 ন্যানোমিটার এরকম রেঞ্জের। তাহলে এবার ছোট পার্টিকেল হলে তাকে জুড়ে জুড়ে একটু বড় করতে হবে, আর বড় পার্টিকেল হলে তাকে ভেঙে ভেঙে ছোট করতে হবে। তাহলে প্রথম যে মেথডটা, সেটা হচ্ছে কনডেনসেশন অর এগ্রিগেশন মেথড, যেটা ব্রিং স্মলার পার্টিকেলস ইনটু কলয়েডাল ডাইমেনশন। আর একটা ডিসপারশন মেথড, যেটা হচ্ছে ব্রিং লার্জার পার্টিকেলস ইনটু কলয়েডাল ডাইমেনশন। তাহলে বড় পার্টিকেলকে ভেঙে কলয়েডাল ডাইমেনশনে আনতে হবে, আর ছোট পার্টিকেলকে জুড়ে তোমার কলয়েডাল ডাইমেনশনে নিয়ে যেতে হবে। তাহলে কনডেনসেশন বা এগ্রিগেশন মেথডের সাহায্যে ছোট পার্টিকেলকে জুড়ে তুমি বড় করছো, আর ডিসপারশন মেথডের সাহায্যে বড়কে তুমি ভেঙে ছোট করছো। আর বড়কে ছোট করার জন্য যে দুটো মেথড খুব লাগে, একটা মেকানিক্যাল ডিসপারশন ইন কলয়েডাল মিল। কলয়েডাল মিল বলে একটা জিনিস আছে, যেখানে একটা জিনিস বারবার করে ঘোরাতে হয়, আর হচ্ছে ব্রেডিগস আর্কস মেথড। এই দুটো মেথড হচ্ছে তোমার ওই বড় পার্টিকেলকে ভেঙে ছোট করার জন্য। এগুলো কিন্তু সিলেবাসে উল্লেখ করে না, এটা ডিটেলিং এর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু যে কোনো বই যদি তুমি দেখো, তো বইয়ে দেখবে মেকানিক্যাল ডিসপারশন ইন কলয়েডাল মিলস, ব্রেডিগস আর্ক মেথড, এইগুলো কিন্তু ডিটেলে তোমার দেওয়া আছে। এটা প্রথম। সেকেন্ডলি হচ্ছে যে পার্টিকেলগুলোকে কলয়েডাল ডাইমেনশনে এনে দিলেই কিন্তু কলয়েড তৈরি হবে না। সেই কলয়েডটা তোমাকে স্টেবিলিটি দিতে হবে। স্টেবিলিটি দেওয়ার জন্য কি হয়, কোন একটা ইলেকট্রোলাইট একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তোমাকে অ্যাড করতে হয়। নির্দিষ্ট পরিমাণ একটা ইলেকট্রোলাইট অ্যাড করে কলয়েডাল সিস্টেমটাকে স্টেবিলিটি দেওয়াটাকে বলা হয় পেপটাইজেশন। পেপটাইজেশনটা হচ্ছে, ইট ইজ এ প্রসেস অফ পাসিং অফ এ প্রেসিপিটেট ইনটু এ কলয়েডাল পার্টিকেলস বাই অ্যাডিং এ সুইটেবল ইলেকট্রোলাইট। আর সুইটেবল ইলেকট্রোলাইট দিয়ে তোমাকে এই কলয়েডাল পার্টিকেলগুলোকে স্টেবিলিটি দিতে হয় আর কি, তখন তাকে বলে পেপটাইজেশন। আদারওয়াইজ যেটা হবে, যে কলয়েডাল পার্টিকেলস গুলো তারা আবার জুড়ে গিয়ে, তাদের ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন থাকে, তারা জুড়ে গিয়ে বড় হবে বা থিতিয়ে পড়বে। সেটাকে আটকানোর জন্য তাকে একদম সিলেক্টিভলি ইলেকট্রিক্যালি চার্জ করে দিতে হয়। সেইটা হচ্ছে খুব সুইটেবল অ্যামাউন্টের ইলেকট্রোলাইট অ্যাড করে করতে হয়, সেই প্রসেসটা হচ্ছে পেপটাইজেশন। যেমন ধরো ফেরিক হাইড্রক্সাইড, সে নর্মালি প্রেসিপিটেট পড়ে যায়, কিন্তু ফেরিক হাইড্রক্সাইড যখন তাতে সামান্য পরিমাণ ফেরিক ক্লোরাইড এই ইলেকট্রোলাইটটা অ্যাড করে দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ফেরিক হাইড্রক্সাইড সে তার অ্যাবজর্পশন বা অন্তর্ধিতি প্রপার্টির জন্য সারফেসে
Ap3+টাকে অ্যাডজর্ব করে সে ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যায়, তখন সে কিন্তু কলয়েডাল ডাইমেনশনে চলে আসে, মানে তখন সে কলয়েড তৈরি করে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড ইটসেলফ প্রেসিপিটেট পড়ে যায়, আমি ফেরিক ক্লোরাইড অ্যাড করলে সে কলয়েডাল ডাইমেনশনে চলে এলো। তার মানে একটা প্রেসিপিটেটকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করে কলয়েডালে সিস্টেমে নিয়ে আসা, এটাই হচ্ছে পেপটাইজেশন। আর থার্ড যে মেথডটা ঠিক একই রকম ভাবে সিলভার ক্লোরাইডে একটা প্রেসিপিটেট পড়ে গেছে, সিলভার নাইট্রেট অ্যাড করা হয়, সিলভার ক্লোরাইড সে তার সারফেসে Ag+কে অ্যাডজর্ব করে নেয়, অ্যাডজর্ব করে সে ইলেকট্রিক্যালি চার্জড হয়ে গেল, ইলেকট্রিক্যালি চার্জড হয়ে গেলে তারা একে অপরকে রিপেল করবে বলে তারা কখনোই থিতিয়ে পড়বে না, তাহলে একটা কলয়েডাল ডাইমেনশনে সে চলে আসছে। তাহলে বোঝা গেল পেপটাইজেশন জিনিসটা কি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে এক্স যে ইলেকট্রোলাইট অ্যাড করলাম পেপটাইজেশনে, এই ইলেকট্রোলাইট যদি আবার অনেক বেশি থেকে যায় তাহলে আবার কলয়েডের স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। তো আমাকে নেক্সট যেটা করতে হবে, সে এই যে এক্সেস ইলেকট্রোলাইটটা সেটাকে সরাতে হবে। এই এক্সেস ইলেকট্রোলাইটটাকে সরানোর যে রাস্তাটা তাকে বলা হচ্ছে ডায়ালিসিস। The dialysis কি the process of separating the impurity particles of true solution dimension from an impure colloidal system by means of diffusion through a suitable membrane such as parchment paper or cellophane paper is called dialysis. ধরো তুমি এই যে পার্চমেন্ট ব্যাগ বা সেলোফেন ব্যাগের ভেতরে তুমি একটা কলয়েডাল সিস্টেমকে রেখেছো, যেখানে কিছু টু সলিউশনস রয়ে গেছে, মানে কিছু ইলেকট্রোলাইট ইত্যাদি রয়ে গেছে। আর সেইটাকে ধরো যদি একটা অ্যাকোয়াস সলিউশন হয়, তাকে তুমি জলের মধ্যে চুবিয়ে রাখো, চুবিয়ে দেখবে যে একটা টু সলিউশনস গুলো থ্রু ডিফিউশন এর ভেতর থেকে বাইরে তোমার চলে আসবে। ঠিক আছে? তাহলে এই যে প্রসেসটা সেটা যে ডায়ালিসিস, যাতে তোমার বেসিক্যালি একটা ওই টু সলিউশনের সঙ্গে কলয়েডাল পার্টিকেলসকে বেসিক্যালি সে সেপারেট করলো, বা যে এক্সেস ইলেকট্রোলাইটটা আছে সেটা কলয়েডাল সিস্টেম থেকে চলে গেল। আর এবারে এই যে ডায়ালিসিস প্রসেসটা, সেই প্রসেসটা এমনিতে খুব স্লো হয়, তখন ইলেকট্রোডায়ালিসিস করা হয়। ইলেকট্রোডায়ালিসিসের ক্ষেত্রে যেটা করা হবে, যে দুপাশে দুটো ইলেকট্রোড জাস্ট রাখা হলো, এর ভেতরে যে এক্সেস ইলেকট্রোলাইট ছিল, সেই এক্সেস ইলেকট্রোলাইটটা যে পজিটিভলি চার্জ, সে নেগেটিভ ইলেকট্রোড থেকে যা নেগেটিভলি চার্জ পজিটিভ চলে যাবে, তাহলে এই ডায়ালিসিস প্রসেস খুব তাড়াতাড়ি হবে, সেটা ইলেকট্রোডায়ালিসিস। এছাড়া আরো অনেক রকম করে তুমি জাস্ট কলয়েডাল পার্টিকেলস গুলো টু সলিউশনের যে পার্টিকেল সেখান থেকে আলাদা করতে পারো। তার মধ্যে আলট্রা ফিল্ট্রেশন আছে, আলট্রা সেন্ট্রিফিউগেশন আছে, সো অন। ডায়ালিসিস এবং ইলেকট্রোডায়ালিসিস এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের কিডনি হচ্ছে আমাদের শরীরে তোমার ওই ডায়ালিসিসের কাজটা করে দেয়। হ্যাঁ, আমাদের ওই টু সলিউশনস এবং যে কলয়েডাল ডাইমেনশনে যে সমস্ত পার্টিকেল গুলো আছে, যেগুলো মূলত ক্ষতিকারক আর কি, সেগুলোকে আলাদা করা হচ্ছে আমাদের কিডনি। তাহলে দেখো, তাহলে যেটা বললাম যে যখন প্রিপারেশন অফ কলয়েড, সেটা কিন্তু নর্মাল বইয়ের ডিটেলে অনেক কিছু থাকে। সিলেবাসেও তুমি দেখো, আমি যেটা দেখলাম যে কলয়েডাল সিস্টেম কি করে তৈরি করবে সেটা সিলেবাসে নেই, কিন্তু এই মেথডগুলো অ্যাটলিস্ট জানা দরকার, তবে তোমার কন্টিনিউয়েশনটা থাকবে। যে তিনটে স্টেপস তুমি মাথায় রাখবে। প্রথম হচ্ছে কলয়েডাল পার্টিকেলসগুলো, মানে পার্টিকেলগুলোকে কলয়েডাল ডাইমেনশনে আনা, সে আনা আবার দু রকম, ছোট থেকে বড় করা, বড় থেকে ছোট করা। ছোট থেকে বড় করা যে কনডেন্সেট হবে এগ্রিগেশন মেথড, বড় থেকে ছোট করা হচ্ছে ডিসপারশন মেথড। এবারে কলয়েডাল ডাইমেনশনের পার্টিকেলকে এনে দিলেই কলয়েড তৈরি হবে সেরকম নয়, কারণ কলয়েড পার্টিকেলগুলো তাদের মধ্যে তো একটা অ্যাট্রাকশন আছে, যাকে ভ্যান রয়েল অ্যাট্রাকশন বলে। তো ভ্যান রয়েল অ্যাট্রাকশনের জন্য পার্টিকেলগুলো একে অপরের সঙ্গে জুড়ে গেল, জুড়ে গিয়ে বড় হয়ে আবার থিতিয়ে পড়তে পারতো, সেটা আটকাতে হবে। সেটাকে আটকানোর জন্য আমাকে একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হবে, সেই প্রসেসটা হচ্ছে পেপটাইজেশন। এটা। আর ফাইনালি হচ্ছে ডায়ালিসিস। হ্যাঁ, যে এক্সেস ইলেকট্রোলাইটটা হলো, সেই এক্সেস ইলেকট্রোলাইটটা তোমাকে সরাতে হবে। সেই এক্সেস ইলেকট্রোলাইটটা সরানো যেটা, সেটা কি হচ্ছে তোমার ডায়ালিসিস। ঠিক আছে? তো এটা বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? আর এবারে এই কলয়েডের ক্লাসিফিকেশন। এক মিনিট। আচ্ছা, কলয়েডের ক্লাসিফিকেশন ৩ রকমের ক্লাসিফিকেশন আমাকে করতে হবে। ৩টে টাইপের ক্লাসিফিকেশন আর কি। প্রথম যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেটস অফ দ্য ডিসপার্স ফেজ অ্যান্ড দ্য ডিসপারশন মিডিয়াম। এই যে ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম যেটা বললাম, যেটা টু সলিউশনের কন্টেক্সটে ডিসপার্স ফেজ ইজ ইকুইভ্যালেন্ট টু সলিউট, আর ডিসপারশন মিডিয়াম ইজ ইকুইভ্যালেন্ট টু সলভেন্ট। কিন্তু সলিউট সলভেন্ট এই টার্মগুলো কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে তুমি উল্লেখ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তোমাকে তার বদলে ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম এটাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবারে
এখানে 9টা পসিবিলিটি হতে পারে। আগের দিন যেমন সলিউশন যখন বললাম, সেখানে ওই যে গ্যাস, সলিড এবং লিকুইড, এই যেহেতু 3টে পদার্থের মূল অবস্থা, প্লাজমা স্টেটটা এখানে আমি কনসিডারেশনের মধ্যেই আনছি না। তো সেই মতো করে 3 থেকে 9টা টাইপস হতে পারতো। আগের দিন আমি আলোচনা করলাম, ঠিক এখানেও একই রকম করে তোমার 3 থেকে 9টা টাইপস হতে পারে। এবার প্রত্যেকটার এক্সাম্পল আদৌ এক্সিস্ট করে কিনা তোমাকে দেখতে হবে। প্রথম কথা, ডিসপার্স ফেজটা গ্যাস আর ডিসপারশন মিডিয়ামটা যদি লিকুইড হয়, তাহলে সেই টাইপের কলয়েডকে বলা হচ্ছে তোমার ফোম। ঠিক আছে? সেখানে তোমার ধরো এই এখানে ডিসপার্স ফেজটা হচ্ছে তোমার গ্যাস এবং ডিসপারশন মিডিয়ামটা যখন তোমার লিকুইড হচ্ছে, এই সোডা ওয়াটার যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি বইয়ে দেওয়া আছে। এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ এটা অ্যাকচুয়ালি কলয়েড না, এটা তো ট্রু সলিউশন তৈরি হয়ে যায়। কিন্তু বাকি যেগুলো সোপ, লেদার বা হুইপ ক্রিম যেগুলো, সেইগুলো কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে এই যে জায়গাটা এইটাকে দেওয়া আছে, সোডা ওয়াটারটা দেখলাম বইয়ে উল্লেখ করে দেওয়া আছে, কিন্তু বইয়ে এটা এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়। এইটাতে তোমার ট্রু সলিউশন হয়ে যায়। ঠিক আছে? এটা আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে ডিসপার্স মিডিয়ামটা, ডিসপার্স ফেজটা গ্যাস আর ডিসপারশন মিডিয়ামটা যদি সলিড হয়, সলিড ফর্ম হয়, যেমন রাবার, কেক, এদের ক্ষেত্রে হয়। আর ডিসপার্স ফেজটা গ্যাস, ডিসপারশন মিডিয়ামটাও গ্যাস, এরকম কোনো কলয়েডাল সিস্টেম এক্সিস্ট করে না, কারণ গ্যাসে মিশলে সবসময় একটা ট্রু সলিউশন তৈরি হয়। যেখানে এই এক্সাম্পলটা, যেখানে ডিসপার্স ফেজটা গ্যাস এবং ডিসপারশন মিডিয়ামটা গ্যাস, এরকম কোনো এক্সাম্পল এক্সিস্ট করে না। আর এবারে চলে এসো, ডিসপার্স ফেজটা হচ্ছে লিকুইড, আর ডিসপারশন মিডিয়ামটা যদি গ্যাস হয়, তাহলে এখানে লিকুইড এয়ারোসল হলো, একটা মিস্ট, ফগ, ক্লাউড, এটা তার এক্সাম্পল। আচ্ছা, ডিসপার্স ফেজটা যদি তোমার লিকুইড হয় আর ডিসপারশন মিডিয়ামটাও যদি লিকুইড হয়, তাহলে ইমালশন, মিল্ক, বাটার, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর ডিসপার্স ফেজটা লিকুইড, ডিসপারশন মিডিয়ামটা যদি সলিড হয়, তাহলে জেল হয়, যেমন জেলি, চিজ, কার্ড, এগুলো। আর ডিসপার্স ফেজটা যখন সলিড, ডিসপারশন মিডিয়ামটা যদি গ্যাস হয়ে যায়, তাহলে সলিড এয়ারোসল হয়, যেমন স্মোক, ডাস্ট, তোমার এয়ারোসল যেগুলোকে ডাস্ট স্টর্ম, যেগুলোকে বলে আর কি, সেগুলো। তো সলিড যখন লিকুইডে মিশছে, মানে ডিসপার্স ফেজ হচ্ছে সলিড আর ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে লিকুইড, সেটা হচ্ছে সল। এই সল আর জেলের তফাৎটা দেখো, সলটা হচ্ছে এখানে ডিসপার্স ফেজটা সলিড, ডিসপারশন মিডিয়ামটা লিকুইড, আর জেলটা হচ্ছে ডিসপার্স ফেজটা লিকুইড, ডিসপারশন মিডিয়ামটা সলিড, মানে জাস্ট পাল্টে গেল রোলটা। আর সলিডে যখন থাকছে, সেটা সলিড সল তৈরি হচ্ছে, বিভিন্ন কালার গ্লাস, রুবি গ্লাস, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। ঠিক আছে? তাহলে দেখো, এক্ষেত্রে এই পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে তোমার মানে ওই বলে দিল আর কি, যে মানে কোন একটা এক্সাম্পল তোমার কথা বললো, যে লিকুইড ডিসপার্স ফেজ লিকুইড, ডিসপারশন মিডিয়াম লিকুইড, তার এক্সাম্পল কি, সেই কলয়েডাল সিস্টেমের এক্সাম্পল কি, তোমার ইমালশন, এগুলোকে মাথায় রাখতে হবে। সল, জেল, ইমালশন, এগুলোকে ঠিক করে বুঝতে হবে আর কি। ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেটস অফ দ্য ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম, এই 9টা পসিবল ক্লাসিফিকেশন হতে পারে, তার মধ্যে একটার কোনো এক্সাম্পল নেই। ডিসপার্স ফেজটাও গ্যাস, ডিসপারশন মিডিয়ামটাও গ্যাস, এই এক্সাম্পল নেই। এটা বাদ দিয়ে বাকি 8টা তোমার এক্সাম্পল একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার অফ দ্য ডিসপার্স ফেজ। ডিসপার্স ফেজের নেচার উপরে বেস করে কলয়েডকে আবার 3 রকম করে ভাগ করা যায়। একটা মাল্টিমলিকুলার, একটা ম্যাক্রোমলিকুলার, একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড কলয়েড। আচ্ছা, মাল্টিমলিকুলার কলয়েডের ক্ষেত্রে যেটা হয়, যে একটা মলিকুল ইটসেলফ বেশ ছোট ছোট, কিন্তু অনেকগুলো মলিকুল জুড়ে গিয়ে কলয়েডের ডাইমেনশনে এলো, যেমন সালফার সল, গোল্ড সল, সিলভার সল, এই টাইপের গুলোর ক্ষেত্রে হয় যে একটা পার্টিকেল যদি দেখো, তাদের সাইজটা ছোট, সেটা টু সলিউশন তৈরি করতে পারতো, কিন্তু অনেকগুলো ওরকম পার্টিকেল জুড়ে থাকে, জুড়ে গিয়ে একটা মাল্টিমলিকুলার কলয়েড তৈরি করে। আর ম্যাক্রোমলিকুলার কলয়েডের ক্ষেত্রে হচ্ছে একটা মলিকুলের সাইজটা এত বড় যে সে কলয়েডাল ডাইমেনশনে সরাসরি চলে আসে, যেমন পলিমার্স, প্রোটিন, সেলুলোজ, এনজাইমস, এরা এরা সব একটা ম্যাক্রোমলিকুল, মানে একটা মলিকুলের সাইজ যথেষ্ট বড় যাতে করে সে কলয়েডাল ডাইমেনশনে চলে আসে। আর অ্যাসোসিয়েটেড কলয়েড হচ্ছে এই দুজনের মাঝামাঝি। মানে অ্যাসোসিয়েটেড কলয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, যে তোমার যখন তোমার কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি কম থাকছে, তখন কিন্তু সে কলয়েডাল ডাইমেনশন আসছে না বা মাইসেরি তৈরিই করছে না। এবারে যখন ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশন বলে একটা কনসেন্ট্রেশন আছে, ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশন থেকে যখন কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যাচ্ছে, তখন তারা হচ্ছে একটা এগ্রিগেট তৈরি করছে, অর্থাৎ কলয়েডাল ডাইমেনশনে আসছে। তার মানে এক্ষেত্রে হচ্ছে লো কনসেন্ট্রেশনে সে কলয়েডই না, আর হাই কনসেন্ট্রেশনে হচ্ছে সে অ্যাসোসিয়েটেড হয়ে বা জুড়ে গিয়ে
লাইক ওই মাল্টিমলিকুলারের মতো আর কি। মাল্টিমলিকুলারের ক্ষেত্রে কিন্তু যে গোল্ড সল্ট যখন কনসিডার করছে সেই সল্টটা যে কোনো কনসেন্ট্রেশনই এক্সিস্ট করছে, কিন্তু লো কনসেন্ট্রেশন এক্সিস্ট করছে, হাই কনসেন্ট্রেশন এক্সিস্ট করছে। কিন্তু অ্যাসোসিয়েটেড কলয়েডের ক্ষেত্রে লো কনসেন্ট্রেশনটা কিন্তু সে এক একটা ইন্ডিভিজুয়াল মলিকুল, সে কলয়েডাল ডাইমেনশনই নয়। কনসেন্ট্রেশনটা একটা সার্টেন কনসেন্ট্রেশন, যাকে বলে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন যখন ক্রস করে গেল, তখন সে হচ্ছে কলয়েডাল ডাইমেনশনে চলে গেল, সেটাই হচ্ছে মানে অ্যাসোসিয়েটেড কলয়েড। তাহলে এই যে মাল্টিমলিকুলার, ম্যাক্রোমলিকুলার এবং অ্যাসোসিয়েটেড কলয়েড, তাদের যে এক্সাম্পল আর কি, সেটা একটা মাথায় রাখতে হবে। আর মূল যে ক্লাসিফিকেশনটা, যেটাই অ্যাকচুয়ালি বেশি পপুলার, সেটা হচ্ছে ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামের প্রতি কেমন আসক্তি আছে, অন দ্য বেসিস অফ অ্যাফিনিটি অফ ডিসপার্স ফেজ টু দ্য ডিসপারশন মিডিয়াম। তাহলে ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামের প্রতি কেমন আসক্তি আছে তার উপরে নির্ভর করে হচ্ছে দু রকমের কলয়েড। একটা আছে লায়োফিলিক কলয়েড, একটা লায়োফোবিক কলয়েড। এই ফিলিক মানে হচ্ছে লাভিং স্পিসিস আর কি। দেখবো সবসময় নিউক্লিওফিলিসিটি, ইলেকট্রোফিলিসিটি, মানে ফিলিক মানে হচ্ছে লাভিং। তা লায়োফিলিক কলয়েড মানে হচ্ছে ডিসপার্স ফেজের ডিসপার্সিভ মিডিয়ামের প্রতি স্ট্রং অ্যাফিনিটি আছে, হচ্ছে লায়োফিলিক। এবং স্ট্রং অ্যাফিনিটি থাকার জন্য যেটা হয়, যে যদি কোনো কারণে তুমি ডিসপার্স ফেজ ডিসপার্সন মিডিয়াম তুমি আলাদা করে ফেলো, তারপর আবার মেশালে আবার কলয়েডটা তৈরি হবে। সেই রেসপেক্টে এটা অনেক সময় রিভার্সেবল কলয়েডও বলা হয় আর কি। আর লায়োফিলিক কলয়েডকে অনেক সময় রিভার্সেবল কলয়েড বলা হয়। তার কারণটা হচ্ছে এই যে লায়োফিলিক কলয়েডে কি হচ্ছে, ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামের প্রতি স্ট্রং আসক্তি আছে। এবারে তুমি সলিড অবস্থায় ডিসপার্স ফেজটাকে আর ডিসপারশন মিডিয়ামটাকে আলাদা অবস্থায় তুমি নিয়ে গেলে কোনো কারণে, ঠিক আছে। এবারে তাকে তুমি আবার মিশিয়ে দাও, মিশিয়ে দিলে কিন্তু আবার লায়োফিলিক কলয়েডটা তৈরি হবে। তাহলে লায়োফিলিক কলয়েড থেকে ডিসপার্স ফেজ ডিসপারশন মিডিয়াম আলাদা করলে আবার তুমি মেশালে দেখবে আবার লায়োফিলিক কলয়েড তৈরি করতে পারবে। সেই রেসপেক্টে এটা হচ্ছে রিভার্সেবল কলয়েড এবং এটা থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়, ঠিক আছে। আবার লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে যেটা হয়, লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামের প্রতি অত স্ট্রং আসক্তি নেই। স্ট্রং আসক্তি না থাকার জন্য সে কোনো একটা কাইনেটিক কারণে, থার্মোডাইনামিক্যালি নয়, কাইনেটিক কারণে সে স্টেবিলিটি পায়। মানে সামাও, মানে আমি পরে বলবো যে কাইনেটিক কারণ আর থার্মোডাইনামিক কারণ বলতে আমি কি বুঝছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এবারে এক্ষেত্রে যেটা হয়, যদি ডিসপার্স ফেজকে ডিসপারশন মিডিয়াম থেকে আলাদা করা হয়, করে আবার মেশানোর চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আবার সেই কলয়েডটার ফিরে আসবে না। এটা সেই রেসপেক্ট, এটা হচ্ছে লায়োফোবিক কলয়েড এবং থার্মোডাইনামিক্যালি এটা আনস্টেবল। সেই জন্য এই যে লায়োফোবিক এবং লায়োফিলিক, তার অল্টারনেটিভ নামও আছে। হ্যাঁ, যে লায়োফিলিক কলয়েড মানে হচ্ছে রিভার্সেবল কলয়েড, যেটা থার্মোডাইনামিক্যালি স্টেবল। আর লায়োফোবিকটা হচ্ছে ইরিভার্সেবল কলয়েড, যেটা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল বা কাইনেটিক্যালি স্টেবল। এবার কাইনেটিক্যালি কেমন করে স্টেবল হয় সেটা আমি ভালো করে বলবো। জিটা পোটেনশিয়াল বা ডাবল লেয়ার পোটেনশিয়াল বলে একটা ব্যাপার আছে, সেখান থেকে লায়োফোবিক কলয়েডের স্টেবিলিটি এক্সপ্লেন করতে পারা যায়। আচ্ছা, এবারে এই লায়োফিলিক এবং লায়োফোবিকের যে ক্লাসিফিকেশনস গুলো তোমাকে ভীষণ ভালো করে জানতে হবে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে তুমি ডেফিনেশনে লায়োফিলিক কাকে বলে, লায়োফোবিক কাকে বলে এইমাত্র করলে, সেগুলো আর এখানে লিখলাম না। আচ্ছা, প্রিপারেশন কার ক্ষেত্রে সহজ, ইজ অফ প্রিপারেশন। লায়োফিলিক সহজে তৈরি করতে হবে, লায়োফোবিক তৈরি করা বেশ কঠিন। স্টেবিলিটি দেখো, লায়োফিলিক বলেছিলাম থার্মোডাইনামিক্যালি স্টেবল, কিন্তু লায়োফোবিক হচ্ছে থার্মোডাইনামিক্যালি আনস্টেবল বা কাইনেটিক্যালি স্টেবল। আচ্ছা, হাইড্রেশন যদি অ্যাকোয়াস সলিউশন নাও, তাহলে লায়োফিলিক হচ্ছে হাইলি হাইড্রেটেড হয়, আর লায়োফোবিক হচ্ছে হাইড্রেটেড হয় না। চার্জ যদি দেখো, এর চার্জটা ডিপেন্ড করে পিএইচ, মেবি পজিটিভ, নেগেটিভ অর নিউট্রাল। আর লায়োফোবিক অবশ্যই চার্জ হতে হবে, সেটা আইদার পজিটিভলি চার্জ নাহলে নেগেটিভলি চার্জ। হ্যাঁ, লায়োফোবিক কলয়েডের স্টেবিলিটি দাঁড়িয়ে আছে তার এই অ্যাবজর্পশন প্রপার্টির উপরে। সেটা সারফেসে আইদার পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ অ্যাবজর্ব করে নিল। হ্যাঁ, এটা তোমাকে থাকতেই হবে। আচ্ছা, রিভার্সিবিলিটি, লায়োফিলিকটা রিভার্সেবল, লায়োফোবিক হচ্ছে ইরিভার্সেবল। ভিসকোসিটি হচ্ছে মাঝ ভিসকাস দ্যান দ্য ডিসপারশন মিডিয়াম লায়োফিলিকের ক্ষেত্রে। লায়োফোবিকের ক্ষেত্রে হচ্ছে হয়তো সামান্য আলাদা, কিন্তু ডিসপারশন মিডিয়ামের যা ভিসকোসিটি, অ্যাকচুয়ালি লায়োফোবিক কলয়েডের ভিসকোসিটিটা তার কাছাকাছি, কম্পারেবল। সারফেস টেনশন, সারফেস টেনশন লায়োফিলিক যদি হয় তাহলে সারফেস টেনশনটা পিওর সলভেন্ট থেকে সারফেস টেনশন তার থেকে কম হয়। আর লায়োফোবিক যদি হয় তো সারফেস টেনশনটা আইদার বেশি বা অফ দ্য অর্ডার অফ দ্য সারফেস টেনশন অফ দ্য পিওর সলভেন্ট হয়। আচ্ছা, ভিজিবিলিটি, নট ভিজিবল ইন নেকেড আই বাট বি ডিটেক্টেড আন্ডার আলট্রা মাইক্রোস্কোপ লায়োফিলিকের ক্ষেত্রে। লায়োফোবিকের ক্ষেত্রে নট ভিজিবল ইন নেকেড আই বাট ভিজিবল আন্ডার আলট্রা মাইক্রোস্কোপ। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার
আচ্ছা সরি, আমি যেটা লায়োফিলিকের ক্ষেত্রে আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাওয়া যাবে না, খালি চোখেও দেখতে পাওয়া যাবে না, আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাওয়া যাবে না। আর লায়োফোবিকের ক্ষেত্রে খালি চোখে দেখতে পাওয়া যাবে না, কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাওয়া যাবে। মাইগ্রেশন ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, দেখো লায়োফোবিক গুলো নেসেসারি কিন্তু চার্জ, তাহলে অবশ্যই সে মাইগ্রেট করবে। আর লায়োফিলিক যেটা চার্জ হতেও পারে নাও পারে বলে সে বেসিক্যালি মাইগ্রেট করতেও পারে নাও পারে। নেচার অফ দ্য সাবস্টেন্স, অর্গানিক সাবস্টেন্সের লাইক স্টার্চ, গ্রাম, প্রোটিনস এরা সব লায়োফিলিক কলায়েড তৈরি করে। আর ইনঅর্গানিক মলিকুলস লাইক মেটালস অ্যান্ড দেয়ার সালফাইডস, অক্সাইড, হাইড্রক্সাইড, হাইরাইডস ইত্যাদি, এরা হচ্ছে তোমার হাইড্রো মানে লায়োফোবিক কলায়েড তৈরি করে। তা দেখো আমি অনেকগুলো তফাৎ বলেছি, তার তো তফাৎগুলো আসলে সবগুলোই পড়বে, তোমাকে তো আর পরীক্ষায় লিখতে হবে না যে ৩টে পার্থক্য লেখে ৪টে পার্থক্য। হ্যাঁ, যারা বোর্ড এক্সাম দেবে সিবিএসসি বা আইসিএসসি তাদেরকে লিখতে হবে হয়তো, কিন্তু আদারওয়াইজ যারা কম্পিটিটিভের জন্য ভাবছো তাদের তো আর সেটা লিখতে হবে না, কিন্তু ইনফরমেশনগুলো জানা তোমার দরকার আছে। মানে তুমি যদি জেইটাই দাও সেখানে এমএসকিউ বা ইত্যাদির ক্ষেত্রে, হ্যাঁ, হয়তো লায়োফিলিক এবং লায়োফোবিকের মধ্যে পার্থক্যগুলি হলো তোমার ৩টে বা ৪টের মধ্যে কারেক্ট অপশন দিয়ে ৩টে বা ৪টে কারেক্ট, তোমাকে প্রপারলি সেগুলোকে দাগ দিতে হবে। জাস্ট একদম উপরে উপরে পড়লে কিন্তু তুমি প্রপারলি সেটা করতে পারবে না। তো এখানে দেখো এইগুলো, এই পার্থক্যগুলো করতে গেলে তোমার লায়োফিলিকের প্রপার্টিগুলো এবং লায়োফোবিকের প্রপার্টিগুলো কিন্তু পরপর পরপর করে বোঝা গেল। লায়োফিলিকের আন্ডারে যে হেডিং গুলো আছে সেই হেডিং গুলো পরপর পরপর করে বলে দিলেই হচ্ছে লায়োফিলিকের প্রপার্টি গুলো বোঝা হয়ে যাবে। বা লায়োফোবিকের আন্ডারে যে সমস্ত হেডিং গুলো আছে সেগুলো পরপর পরপর করে বলে দিলেই হচ্ছে লায়োফোবিকের ক্ষেত্রে তোমার এগুলো হয়ে যাবে, মানে প্রপার্টি গুলো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু তোমাদের সিলেবাসে ভালো করে উল্লেখ করা আছে যে ক্লাসিফিকেশন অফ কলয়েড, যদিও ওখানে লায়োফিলিক, লায়োফোবিক আর ওদিকে ম্যাক্রোমলিকুলার কলয়েডস এই দুটো পার্ট জাস্ট বলা আছে। আমি আরেকটু ডিটেলে বলে দিলাম যে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট অফ দ্য ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম, সেইখান থেকে একটা ক্লাসিফিকেশন। অন দ্য বেসিস অফ নেচার অফ ডিসপার্স ফেজ, তার বেসিসে একটা ক্লাসিফিকেশন। আর অন দ্য বেসিস অফ অ্যাফিনিটি অফ দ্য ডিসপার্স ফেজ টু দ্য ডিসপারশন মিডিয়াম, তার মতো করে ক্লাসিফিকেশন। লায়োফিলিক এবং লায়োফোবিকটা একটুখানি এক্সট্রা তোমাকে আলাদা এমফাসিস দিয়ে একটুখানি পড়বে, একটু ডিটেলে পড়বে। তাহলে তার মানে এ হয়ে গেল, ক্লাসিফিকেশন অফ কলয়েড হয়ে গেল। এবার আমরা চলে আসছি প্রপার্টিজ অফ লায়োফোবিক সল। সেই মানে কলয়েডের প্রপার্টি বলতে না, যে প্রপার্টিগুলো নিয়ে দেখবে এখানে আলোচনা করতে বলা হচ্ছে বা এমফাসিস দেওয়া হবে, সেইগুলো কিন্তু মূলত সবই লায়োফোবিক কলয়েডের প্রপার্টি। লায়োফোবিক কলয়েডের ৩টে ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি, ২ নম্বর অপটিক্যাল প্রপার্টি, আর ৩ নম্বর যে কাইনেটিক প্রপার্টি, হ্যাঁ, যেটাকে তুমি ব্রাউনিয়ান মোশন বলছো। আচ্ছা, এই আমি ইলেকট্রিক্যাল প্রপার্টিটা অনেক ডিটেলে আলোচনা করব, এটাই অনেকটা জায়গা জুড়ে আছে। অপটিক্যাল প্রপার্টি এবং কাইনেটিক প্রপার্টি, অর্থাৎ টিন্ডাল এফেক্ট ও ব্রাউনিয়ান মোশন, এইটা একটুখানি বলে নেওয়া যায়। যে টিন্ডাল এফেক্ট অর টিন্ডাল স্ক্যাটারিং is a scattering phenomenon where ultraviolet visible light is scattered by particles in the colloidal dimension. তাহলে colloidal dimension এর পার্টিকেল দিয়ে ইউভি ভিজিবল লাইট যে স্ক্যাটার হচ্ছে সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। আচ্ছা, ওয়েভলেন্থ ল্যামডা ফর ইউভি ভিজিবল লাইট, যদি তুমি ভিজিবল লাইট করতে তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার হতো। আর যদি ইউভি ভিজিবল এই রেঞ্জটাকে করো সেটা 1 থেকে 1000 ন্যানোমিটার এরকম হয়। আর সাইজ অফ দ্য কলয়েড পার্টিকেল ওই ডাইমেনশন। এবারে স্ক্যাটারিং হতে গেলে লাইটের ওয়েভ লেন্থ এবং যে পার্টিকেল দিয়ে লাইটটা স্ক্যাটার হচ্ছে দে শুড বি অফ কম্পারেবল লেন্থ আর কি। ঠিক আছে, কম্পারেবল সাইজ হতে হবে। তাহলে আমি ইউভি ভিজিবল লাইটের ওয়েভ লেন্থ হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটার এই রেঞ্জে, আর সাইজ অফ দ্য কলয়েড পার্টিকেল সেটা 1 থেকে 1000 ন্যানোমিটার এই রেঞ্জে। সেই জন্য ইউভি ভিজিবল লাইট কিন্তু তোমার স্ক্যাটার্ড হবে বাই বাই কলয়েড পার্টিকেল। আর এবারে স্ক্যাটারিংটা হচ্ছে তোমাকে এইরকম ভাবে দেখতে হয়, ধরো একটা কলয়েডাল সিস্টেম আছে, তুমি এদিক থেকে লাইট পাঠালে, এবার লাইটটা এদিকে ট্রান্সমিটেড হচ্ছে, এখানে চোখ রাখলে তুমি দেখতে পাবে লাইট তো সরল রেখা যাচ্ছে। এবার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি চোখ রাখো তা লাইটকে দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু তবু লাইটকে দেখতে পাচ্ছ কেন? কারণ এই যে পার্টিকেলগুলো আছে এখানে, এই পার্টিকেলগুলো লাইটকে স্ক্যাটার করছে। হ্যাঁ, লাইটকে স্ক্যাটার করছে, মানে অ্যাজ ইফ তুমি ভাবো লাইটটা যেমন কালেকশন অফ ফোটনস মানে পার্টিকেল, আর এখানে কলয়েডাল ডাইমেনশনে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল পার্টিকেল ধাক্কা হচ্ছে, ধাক্কা হয়ে পার্টিকেল এদিক ওদিক ছিটকে পড়ছে। তার মধ্যে কিছুটা পোর্শন পারপেন্ডিকুলার ডিরেকশনে যাবে, সেখানে ডিটেক্টর লাগলে বা চোখ রাখলে তুমি দেখতে পাবে। তার টিন্ডাল এফেক্ট জিনিসটা কি বোঝা গেল? ইউভি ভিজিবল লাইট স্ক্যাটারিং বাই দ্য কলয়েডাল পার্টিকেলস। ঠিক আছে, টিন্ডাল এফেক্ট জিনিসটা পরিষ্কার? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে
কাইনেটিক প্রপার্টি বা ব্রাউনিয়ান মোশন, এটা চলে আসতে হবে। কাইনেটিক প্রপার্টি বা ব্রাউনিয়ান মোশন। আচ্ছা, এটা হচ্ছে যে মানে এই ব্রাউনিয়ান মোশনটা তোমার ইউজুয়ালি যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ধর্ম, তোমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছো সেখানেও দেখেছো যে গ্যাস মলিকিউলগুলো তারা চুপচাপ বসে থাকে না, র্যান্ডম কায়োটিক মোশনের মধ্যে থাকে। আর একটা সলিউশনের মধ্যে যে কলয়েডের পার্টিকেলসগুলো তাদের এরকম র্যান্ডম কায়োটিক জিগজ্যাগ মোশন থাকে, যেটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। তাহলে দ্য সিজলেস মানে অবিরাম আর কি, সিজলেস zigzag or random motion of the particles of disperse phase in a colloidal system is called the Brownian motion. আচ্ছা, Perrin estimated the approximate value of Avogadro constant using the Brownian motion of colloidal particles. এই ইনফরমেশনটা তুমি আলাদা করে মনে রাখবে যে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আর ভ্যালু বা অ্যাভোগাড্রো নাম্বার অ্যাকচুয়ালি যে ওইটা হয় সেইটা অনেকেই বের করেছেন এবং সেই মতো করে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ভ্যালু কত অ্যাকুরেটলি বের করা হয়েছে সেই মতো করে পরপর করে ইভলভ করেছে। তবে প্রথম যিনি করেছিলেন সেটা হচ্ছে পেরিন, এবং তার জন্য পেরিন নোবেল প্রাইজ পান। ঠিক আছে, এটা মাথায়। আচ্ছা, তাহলে মূল যে জায়গাটা আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ কলয়েডাল সিস্টেম, সেখান থেকে অনেকগুলো অ্যাসপেক্ট একটু আলোচনা করার দরকার আছে, সেটা আমরা একটুখানি করে নিই। দেখো, ইন এ কলয়েডাল সিস্টেম disperse phase or the colloidal particles are electrically charged. এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে, মূলত লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে যে ডিসপার্স ফেজ বা পার্টিকেল গুলো বলা হচ্ছে, কলয়েড পার্টিকেল গুলো, তারা কিন্তু ইলেকট্রিক্যালি চার্জ হয়। আচ্ছা, এবার এই চার্জ গুলো কোথা থেকে আসছে না, কলয়েড পার্টিকেলস হ্যাভ অ্যাবজর্পশন প্রপার্টি, একটা অন্তর্ধিতি ধর্ম আছে। ইট ক্যান অ্যাবজর্ব সিলেক্টিভ আয়নস ফ্রম দ্য সলিউশনস ফ্রম হুইচ ইট ইজ ফর্ম। এবার একটা কলয়েডাল পার্টিকেল তো তৈরি হচ্ছে কোনো একটা সলিউশন থেকে, এই সলিউশনে যে সমস্ত আয়নস গুলো আছে তাদেরকে সিলেক্টিভলি অ্যাবজর্ব করে অ্যান্ড বিকামস ইলেকট্রিক্যালি চার্জ। আচ্ছা, সেই চার্জের যে অরিজিনটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, একটা ফ্রিকশনাল ইলেকট্রিফিকেশন হতে পারে, ইলেকট্রন ক্যাপচার হতে পারে, প্রেফারেন্সিয়াল অ্যাবজর্পশন অফ দ্য আয়ন ফ্রম সলিউশন, এটাই মূলত সেটা হয়। ডিসোসিয়েশন অফ মলিকুলস ফলোড বাই এগ্রিগেশন অফ আয়নস, এটা হতে পারে। ডিসোসিয়েশন অফ দ্য মলিকুলস মলিকুলার ইলেকট্রোলাইটস অ্যাবজর্ব অন দ্য সারফেস অফ দ্য পার্টিকেল, সেটা হতে পারে। তাহলে বিভিন্ন কারণে কোনো একটা কলয়েড পার্টিকেলস উপরে চার্জ থাকতে পারে, তবে মূল যে চার্জের অরিজিনটা সেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল অ্যাবজর্পশন অফ দ্য আয়নস ফ্রম সলিউশন। তাহলে কলয়েডের পার্টিকেলগুলো একটা অ্যাবজর্পশন বা অন্তর্ধিতি ধর্ম আছে, তার জন্য যে সলিউশন থেকে কলয়েড পার্টিকেলসটা তৈরি হচ্ছে সেই সলিউশনে যে এক্সেস আয়নগুলো রয়ে গিয়েছিল, সেই আয়নগুলো আমার ওই কলয়েড পার্টিকেলের সারফেসে যা চিটকে যাচ্ছে বা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বলে সে বেসিক্যালি ইলেকট্রিক্যালি চার্জ হচ্ছে। এবং নেচার অফ দ্য কলয়েডের পার্টিকেলস উপর নির্ভর করে কেউ একটা স্পেসিফিক আয়নকেই সে অ্যাবজর্ব করতে পারে। ধরো লেটস সে আমি সিলভার আয়োডাইড কনসিডার করছি। সিলভার আয়োডাইড একটা কলয়েডাল পার্টিকেল। সিলভার আয়োডাইড তৈরি হচ্ছে সিলভার নাইট্রেট এবং কেআই অ্যাড করে। এবার সিলভার নাইট্রেট এবং কেআই এখানে এজি প্লাস এবং আই মাইনাস, তাদেরকে হচ্ছে সিলভার আয়োডাইড তোমার অ্যাবজর্ব করতে পারে। এবার সিলভার আয়োডাইড যদি আই মাইনাসকে অ্যাবজর্ব করে, তাহলে সবাই আই মাইনাসকে অ্যাবজর্ব করে, তাহলে সবাই ইলেকট্রিক্যালি নেগেটিভলি চার্জ হয়ে যাবে। অথবা এজি প্লাসকে অ্যাবজর্ব করলে সবাই এজি প্লাসকেই অ্যাবজর্ব করবে, করে সে পজিটিভলি চার্জ হয়ে যাবে। এবং এটা বেসিক্যালি স্টেবিলিটি অফ কলয়েডের জন্য রেসপন্সিবল ফ্যাক্টর। তার ডিটেলিংটা পরে বলবো। এমনিতে হচ্ছে কলয়েডের পার্টিকেলগুলো যদি চার্জ না হতো তাহলে কি হতো, তাদের মধ্যে ভ্যান ডের টাইপের অ্যাট্রাকশন কাজ করতো। ভ্যান ডের সাইজ বড়, তো সেখানে ভ্যান ডের অ্যাট্রাকশন বেশ স্ট্রঙ্গার হতো, তখন তারা একসাথে জুড়ে গিয়ে নিচে থিতিয়ে পড়তে পারতো। কিন্তু যদি দুজনেই পজিটিভলি চার্জ হয়, যখন তার কাছে আসার চেষ্টা করবে তখন কিন্তু পজিটিভ চার্জ একে অপরকে রিপেল করবে। বা দুজনেই কিন্তু নেগেটিভলি চার্জ হয়, নেগেটিভ চার্জ একে অপরকে রিপেল করবে বলে সে কিন্তু একসাথে জুড়ে গিয়ে বড় হয়ে থিতিয়ে পড়তে পারবে না। এত সহজ পিকচারটা নয়, আর একটু কমপ্লিকেটেড পিকচার, সেটা আমি পরে আসছি। আচ্ছা, এবারে এই বিভিন্ন রকমের ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন আছে। এই ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন গুলো তোমাদের ভালো করে উল্লেখ করা নাই, কিন্তু ইলেকট্রোফোরেসিস পার্টটা আছে। মানে আমি জেনারেলি ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন বলছি, তোমাদের কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে শুধুমাত্র ইলেকট্রোফোরেসিসটা। আচ্ছা, আচ্ছা, ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন কাকে বলে না, ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন আর ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনন ইনভলভিং দ্য রিলেটিভ মোশন অফ ওয়ান ফেজ উইথ রেসপেক্ট টু অ্যানাদার with the exhibition of certain cases of some electrical properties.
মানে বেসিক্যালি হচ্ছে একটা মানে দুটো ধরো ফেজ আছে, একটা ফেজের একটা রিলেটিভ মুভমেন্ট থাকবে উইথ রেসপেক্ট টু দ্য অ্যানাদার ফেজ, তার জন্য কিছু ইলেকট্রিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে। সেই ফেনোমেননগুলোকে অ্যাজ এ হোল বলা হচ্ছে ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন, মানে ইলেকট্রিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে কারণ পার্টিকেল বা ফেজগুলো একটা রিলেটিভ মোশন আছে বলে। হ্যাঁ, যাকে বলা হচ্ছে ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন। আচ্ছা, চারটে কমন ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন আছে। একটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস, একটা হচ্ছে ইলেকট্রো অসমোসিস, একটা হচ্ছে সেডিমেন্টেশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে স্ট্রিমিং পোটেনশিয়াল। এই 4 রকমের তোমার ইলেকট্রিক্যাল প্রপার্টিজ আছে। আচ্ছা, ইলেকট্রোফোরেসিস জিনিসটা কি? ইলেকট্রোফোরেসিস হচ্ছে, দেখো যে যদি তুমি কোনো একটা ধর কলয়েডাল সিস্টেম তুমি কনসিডার করছো, কলয়েডটাকেই মাথায় রেখে বলছি, যেখানে যে পার্টিকেল গুলো আছে তারা কোনো একটা পার্টিকুলার চার্জের আছে। এবারে আমি যদি দুটো ইলেকট্রোড দিই, তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিই, তাহলে এই চার্জগুলো কি, মানে কি চার্জের কলয়েড পার্টিকেল তার উপরে নির্ভর করে। যারা তার পজিটিভলি চার্জ হয় তাহলে ক্যাটায়ন সে ক্যাথোডের দিকে চলে যাবে, আর যদি সে নেগেটিভলি চার্জ আছে অ্যানোডের দিকে চলে যাবে। তাহলে এই যে কলয়েডাল পার্টিকেলস গুলো কোন একটা পার্টিকুলার ইলেকট্রোডের দিকে প্রেফারেন্সিয়াল মুভমেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। এবারে ক্যাটায়নের ক্যাথোডের দিকে যে রিলেটিভ মুভমেন্ট তাকে ক্যাটাফোরেসিস বলা হবে, অ্যানায়নের অ্যানোডের দিকে যে মুভমেন্ট তাকে অ্যানাফোরেসিস বলা হবে। So the movement of the fine grains of solid held in suspension in a continuous medium such as colloidal particles under the influence of electrical field is called electrophoresis. If the charges are positive, then they have a preferential movement towards cathode called cataphoresis. If the charges are negative, then they have a preferential movement towards anode, তাকে বলা হবে anaphoresis. তাহলে ইলেকট্রোফোরেসিস কি? কারণটা হচ্ছে এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, মানে কলয়েডাল পার্টিকেল গুলো আইদার পজিটিভলি চার্জ অথবা নেগেটিভলি চার্জ, এবং তাদের চার্জটা কি তার উপরে নির্ভর করে সে কোন একটা পার্টিকুলার ইলেকট্রোড দিকে তার একটা প্রেফারেন্সিয়াল মুভমেন্ট হবে। ঠিক আছে। আজ এবারে সেডিমেন্টেশন পোটেনশিয়াল। এই সেডিমেন্টেশন পোটেনশিয়ালটা তোমাদের উল্লেখ করা নেই, কিন্তু ব্যাপারটা একটুখানি জেনে রাখো, যেটা ওয়ান অফ দ্য ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন। এবারে হচ্ছে যে ইফ স্মল grains of insoluble solid such as colloidal particles are allowed to fall in a sufficient number to a long vertical columns of dilute solution, an electrical potential difference can be registered between the points which are not in the same horizontal plane. মানে ব্যাপারটা কিরকম দেখো, যে কলয়েডাল পার্টিকেল চার্জ পার্টিকেল, তো এবারে তার একটা এই ডিস্ট্রিবিউশন থাকে, নিচের দিকে সে বেশি থিতিয়ে থাকে, উপরের দিকে কম থাকে। এবারে তাহলে তুমি দেখো যে দুটো পয়েন্ট কনসিডার করো, তাহলে নিচের দিকে একটা পয়েন্ট কনসিডার করলে যেখানে কলয়েড পার্টিকেলের সংখ্যা বেশি আছে বলে চার্জ বেশি, উপরে কোনো একটা পয়েন্ট কনসিডার করলে, মানে একই হরাইজন্টাল লাইনের নয়, এরকম একটা পয়েন্ট কনসিডার করলে যেখানে কলয়েড পার্টিকেলস কম আছে বলে তার চার্জ কম আছে, এবারে যদি চার্জ সেপারেশন তৈরি হয় সেখান থেকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, তাকে বলা হবে তোমার সেডিমেন্টেশন পোটেনশিয়াল। এবং এই যে এফেক্টটা, সেই এফেক্টটাকে বলা হয় অ্যাজ এ হোল তোমার ডর্ন এফেক্ট বলা হয়, ডর্ন এফেক্ট, DORN, ডর্ন এফেক্ট। আচ্ছা, এবারে ইলেকট্রো অসমোসিসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো। এবারে আমি এই যে ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে যখন বললাম যে সেখানে কি হচ্ছে, যে কলয়েডাল পার্টিকেলস গুলো যেগুলো চার্জ সে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের দিকে যাচ্ছে। আর এবারে আমি যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এই যে কলয়েডাল পার্টিকেলস গুলো কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের দিকে মুভমেন্ট আমি যদি আটকে দিই, তখন কি হবে? তখন দেখা যাবে যে সলভেন্টটা, মানে এখানে কন্টিনিউয়াস মিডিয়ামটা, সে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের দিকে মুভ করবে। মানে আমি যেটা ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে পার্টিকেলস গুলো, সেটা সলিড পার্টিকেলস বলতে পারো, বা তুমি এখানে ডিসপার্স ফেজ যে পার্টিকেল গুলো, সেইগুলোর মুভমেন্ট হচ্ছে ইলেকট্রোফোরেসিস। এবং সেই মুভমেন্টটাকে তুমি কোনো কারণে আটকে দাও, আটকে দিয়ে যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্স দাও, তখন পার্টিকেল গুলো যেতে পারবে না, কিন্তু সলভেন্টটা অ্যাজ এ হোল যেতে পারবে। এই সলভেন্টের যে মুভমেন্টটা, সেটাকে বলা হবে তোমার ইলেকট্রো অসমোসিস। এটা তাহলে ইলেকট্রোফোরেসিস, এটা ইলেকট্রো অসমোসিস। তাহলে when electrophoresis is of dispersed particles in a colloidal system is prevented by some suitable means, it is observed that dispersion medium itself begins to move in an electric field. This phenomenon is called electroosmosis. And finally, হচ্ছে streaming potential. In electroosmosis, it is seen that there results a mechanical flow of continuous medium across a semi-permeable membrane as a result of an electric potential. The reverse of this process is called streaming potential, involves a generation of a potential difference between the liquid and on either side of the semi-permeable membrane when a solvent বা এক্ষেত্রে dispersion medium is forced to flow through the membrane by hydrostatic pressure.
এবার তুমি দেখো একদিকে প্রেসার বাড়িয়ে দিকে একদিকে প্রেসার কমিয়ে দিতে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে কি হবে, কোনো একটা ফ্লুইড ফ্লো করার চেষ্টা করবে। এবার এই যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লুইডটা ফ্লো করার চেষ্টা করছে, মাঝে কিন্তু সেমিপারমিয়েবল মেমব্রেন থাকে, সেখানে তো তোমার ডিসপার্স ফেজটা যেতে পারছে না, ডিসপারশন মিডিয়ামটাই যাবে। আবার সেই ডিসপারশন মিডিয়ামটা একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিফারেন্সের জন্য সেই যদি কন্টিনিউয়াস ফ্লো করে, তাহলে তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জন্মায়, তাকে বলে যে স্ট্রিমিং পোটেনশিয়াল। তো দেখো তাহলে এই যে চারটে এফেক্ট, একটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস, একটা হচ্ছে তোমার সেডিমেন্টেশন পোটেনশিয়াল, আর একটা ইলেকট্রোঅসমোসিস, একটা স্ট্রিমিং পোটেনশিয়াল। এই চারটে ইলেকট্রোকাইনেটিক ফেনোমেনন, এই চারটের মধ্যে তোমাদের সিলেবাসে স্পেশালি উল্লেখ করা আছে হচ্ছে ইলেকট্রোফোরেসিস। সিলেবাসটা যদি দেখো ইলেকট্রোফোরেসিস উল্লেখ করা আছে, কিন্তু চারটে এফেক্টই তুমি একটুখানি জাস্ট জেনে রাখবে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত জিনিসটা? আচ্ছা, নেক্সট চলে এসো হার্ডি শুলজ রুল বা ফ্লোকুলেশন। দেখবে আমরা একটা কলাইডের স্টেবিলিটি দেওয়ার জন্য পেপটাইজেশন মেথড আমি কি করলাম না, আমাকে কিছুটা ইলেকট্রোলাইট অ্যাড করতে হয়েছিল, কিন্তু ইলেকট্রোলাইট এক্সেস হয়ে গেলে কি হবে না, তারা থিতিয়ে পড়বে। এই যে ফেনোমেননটা, যে কোনো একটা কলাইডাল পার্টিকেলস তার অপোজিট চার্জের আয়নস দিয়ে তার যে থিতিয়ে পড়া বা কোয়াগুলেট করে যাওয়া, এই ঘটনাটাকে বলা হবে ফ্লোকুলেশন। উই নো to stabilize a colloidal system we need to add some calculated amount of electrolytes. But if excess amount of electrolyte is added, then the colloidal system becomes unstable and it coagulates. This phenomenon is called flocculation. তার মানে একটা কলয়েডাল সিস্টেম, সে বেসিক্যালি ইলেকট্রিক্যাল চার্জের আছে, সেখানে কোনো একটা এক্সট্রা ইলেকট্রোলাইট আমি অ্যাড করলাম, ইলেকট্রোলাইট অ্যাড করে তার যে থিতিয়ে পড়ে যাওয়াটা বা কোয়াগুলেট করে যাওয়াটা, তাকেই বলা হবে ফ্লোকুলেশন। আচ্ছা, the concentration of the added electrolyte to be needed to make coagulation is called critical coagulating concentration, CCC. তাহলে এবারে ইলেকট্রোলাইট এটা অ্যাড করতে হচ্ছে, অ্যাড করলে তবে সে কোয়াগুলেট করবে তো বা ফ্লোকুলেট করবে তো, তাহলে মিনিমাম কোন কনসেন্ট্রেশনের ইলেকট্রোলাইট তোমাকে দিতে হবে যাতে করে সে কোয়াগুলেট করে, তাকে বলা যায় ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশন বা সিসিসি। আচ্ছা, এবারে এই যে ফ্লোকুলেশন বা কোয়াগুলেশন, সেই কনটেক্সটে তোমার হার্ডি শুলজ রুল আছে। হার্ডি শুলজ রুল বেসিক্যালি দুটো রুল। প্রথম কথা হচ্ছে যে কোন একটা কলার তাকে কোয়াগুলেট করার জন্য বা ফ্লোকুলেট করার জন্য অপোজিট চার্জের আয়ন্সটাই রেসপন্সিবল। মানে কলার যদি পজিটিভ চার্জের হয় তাহলে নেগেটিভ চার্জের আয়ন্সগুলি রেসপন্সিবল, বা কলার পার্টিকেল যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে পজিটিভ চার্জের আয়নগুলি রেসপন্সিবল হবে, এটা প্রথম কথা। আর দু নম্বর হচ্ছে যে ধরো আমি একটা কলার নেগেটিভলি চার্জ, সেখানে আমি পজিটিভ চার্জের আয়নগুলো রেসপন্সিবল হবে তার কোয়াগুলেশন বা ফ্লোকুলেশনের জন্য। এবার নেগেটিভ চার্জে যে আয়ন্সটা অ্যাড করছি, ধর আমি সোডিয়াম অ্যাড করছি বা ম্যাগনেসিয়াম অ্যাড করছি বা অ্যালুমিনিয়াম অ্যাড করছি বা থোরিয়াম অ্যাড করছি। সোডিয়ামের চার্জ +1, ম্যাগনেসিয়ামের +2, তোমার থোরিয়াম অ্যালুমিনিয়ামের +3, থোরিয়ামের দ্বারা +4। এবারে আমি এই যে অপোজিট চার্জের আয়ন্সটাকে অ্যাড করলাম, তাদের ইন্ডিভিজুয়াল চার্জ যত বেশি হবে তত কম পরিমাণ লাগবে কোনো একটা গিভেন অ্যামাউন্টে কলয়েডাল সিস্টেমকে ফ্লোকুলেট করার জন্য, অর্থাৎ তাদের ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশনটাতে কম হবে। মানে সোডিয়ামের যতটা পরিমাণ লাগবে ম্যাগনেসিয়ামের চার্জ যদি 2 তার থেকে কম লাগবে, অ্যালুমিনিয়ামের চার্জ যদি 3 তাহলে আরো কম লাগবে, এটা। আচ্ছা, এবারে প্রথমে এরকম মনে করা হতো যে তোমার ওই একদম যখন এটা দেয়া হচ্ছে, মানে অপোজিট চার্জের আয়ন্সটা দেয়া হচ্ছে, সে বুঝি কলয়েডের চার্জটাকে পুরোটাকে নিউট্রালাইজ করছে। তো তা যদি হতো তাহলে তোমার Na+ যতটা লাগবে ম্যাগনেসিয়াম 2+ তার জাস্ট ডাবল লাগা উচিত ছিল, অ্যালুমিনিয়াম 3+ তার ঠিক 3 গুণ লাগা উচিত ছিল, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। বাস্তবে দেখা যাচ্ছে যারা সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি দিলে দ্য ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশন মোল পার মিটার কিউব যদি 150 হয়, 2:1 যখন দিচ্ছ সেটা 2.4 হয়ে যাচ্ছে, 3:1 যখন দিচ্ছ 0.07 লাগছে। তার মানে দেখো জাস্ট তুমি NaNO3 বদলে ক্যালসিয়াম নাইট্রেট যদি দেওয়া হয়, তাহলে তার চার্জের পরিমাণ তো ধরো ডাবল হলো, চার্জের পরিমাণ ডাবল হলে তো এইটা তাহলে 150-এর অর্ধেক 75 হলো কি হলো না। বা 2:1 থেকে যখন তুমি 3:1 গেলে তখন দেখো এর কি অর্ধেক বা কিছু একটা হয়ে গেল, তা হলো না, একদম অনেক অনেক কমে গেল। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশনটা, সেটা কিন্তু জাস্ট ডিরেক্টলি এরকম ব্যাপারটা নয় যে আমি যে অপোজিট চার্জের আয়ন্সটাকে অ্যাড করলাম সে জাস্ট কলয়েডালের যে চার্জটাকে পুরোটাকে নিউট্রালাইজ করে দিল, করেছে ফ্লোকুলেট করে গেল, এটা কিন্তু নয়। তাহলে তোমার Na+ যা লাগতো তোমার ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম 2+ তার ঠিক ডাবল লাগতো,
বা অ্যালুমিনিয়াম 3+ তার ঠিক ডাবল বলছে, অর্ধেক লাগতো। Na+ যা লাগতো ক্যালসিয়াম 2+ তার অর্ধেক লাগতো, বা Na+ যা লাগতো অ্যালুমিনিয়াম 3+ তার 3/1 লাগতো, কিন্তু বাস্তবে তা হচ্ছে না, দেখছো অনেক অনেক কম লাগছে। এবং দেখা যায় যদি তুমি একটা ফিটিং করো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কোয়াগুলেটিং কনসেন্ট্রেশনটা Z⁶ এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে চার্জের পরিমাণটা যদি জেড হয় তাহলে তার টু দি পাওয়ার 6 এর সঙ্গে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তার মানে এই যে ফ্লোকুলেশনের মেকানিজমটা কিন্তু একদমই আলাদা। তো সেই ফ্লোকুলেশনের মেকানিজমটা তুমি কি করে তুমি এক্সপ্লেন করবে সেইটা একটুখানি ভালো করে বুঝতে হবে তোমার। আচ্ছা, এই যে স্টেবিলিটি অফ কলয়েড, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বা জিটা পটেনশিয়াল। আচ্ছা, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার জিনিসটা কি হচ্ছে না, তোমাকে এই একদম এই ডিটেলিংসটা তোমার নেই, আমি একদমই ছবি থেকে বলে নিই। ধরো এই যে এই পজিটিভ চার্জের যে গোলটা সেটা একটা কলয়েডাল পার্টিকেলস। এই কলয়েডাল পার্টিকেলস তাকে কেন্দ্র করে দুটো মিনিমাম লেয়ার থাকে, একটা লেয়ার হচ্ছে ফিক্সড লেয়ার আর একটা হচ্ছে ডিফিউজ লেয়ার। ফিক্সড লেয়ার আবার দুটো ভাগে ভাগ হয়। ফিক্সড লেয়ারের প্রথম যে লেয়ারটা যেখানে পজিটিভ চার্জের পাশে একদম ডিরেক্টলি নেগেটিভ অপোজিট চার্জগুলি জাস্ট বেশ শক্ত করে চিটকে আছে, তাকে বলে ইনার হেলমোজ প্লেন, ইনার হেলমোজ প্লেন। আর তার বাইরে আর একটা পার্ট আছে যেখানে মূলত অপোজিট চার্জের, কিন্তু একটা দুটো সেম চার্জও থেকে যেতে পারে, তাকে বলে আউটার হেলমোজ প্লেন বলা হয়। এই ইনার হেলমোজ প্লেন এবং আউটার হেলমোজ প্লেন এরা তোমার অ্যাজ হল একটা ফিক্সড লেয়ার তৈরি করছে। ফিক্সড লেয়ার তৈরি করছে মানে তুমি যদি জাস্ট সলিউশনটাকে একটু নাড়াও টাড়াও তাহলে কিন্তু এই লেয়ারটা সে কিন্তু সরে যায় না, এইটা। আর তার বাইরে একটা লেয়ার থাকে যাকে বলা হচ্ছে তোমার ডিফিউজ লেয়ার, যে ডিফিউজ লেয়ারটা হচ্ছে যদি তোমার নাড়ানাড়ি করা হয় তাহলে ডিফিউজ লেয়ারটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিস্টার্ব হয় আর, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি একটা কলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে তোমার কলয়েডাল পার্টিকেলকে কেন্দ্র করে যে যে মানে আমি বলবো ডিসপারশন মিডিয়ামটা আছে, সেখানে আরো অনেক চার্জ টার্জ ইত্যাদি ইত্যাদি আছে আর কি, তারা কলয়েডকে কেন্দ্র করে কি করছে, মূলত ডাবল লেয়ার তৈরি করছে। হ্যাঁ, তাহলে ডাবল লেয়ার, একটা ফিক্সড লেয়ার একটা ডিফিউজ লেয়ার। ফিক্সড লেয়ারের মধ্যে ইনার হেলমোজ প্লেন এবং আউটার হেলমোজ প্লেন আছে। আর তোমার যদি বাইরের প্লেয়ার যেটা, আর ফিক্সড লেয়ারটাকে অনেক সময় বলে স্টার্ন লেয়ার বলা হয়। হ্যাঁ, আর তোমার আর একটা তার বাইরে একটা ডিফিউজ লেয়ার আছে। আর তার আরো পরে যদি যাও সেটা বাল্কের মতো, যেখানে তোমার মানে আলাদা করে কলয়েডকে কেন্দ্র করে যে এরকম একটা স্ফিয়ার তৈরি হচ্ছে সেটা হয়ই না, যেখানে সেটা হচ্ছে তোমার বাল্ক। আচ্ছা, এবারে তুমি যদি এই কলয়েডের যে সারফেস সেখান থেকে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে পোটেনশিয়ালটাকে প্লট করো, তাহলে এরকম একটা ছবি দেখতে হয়। পোটেনশিয়ালটা দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি তোমার কমছে। আচ্ছা, এবারে তোমার একটা ফিক্সড লেয়ার আছে। হ্যাঁ, এই যে ফিক্সড লেয়ার যেটা আছে, হ্যাঁ, সেটা আর একটা তোমার ডিফিউজ লেয়ার আছে। এই যে এইখানে হচ্ছে আর এফটা হচ্ছে আপ টু ফিক্সড লেয়ার, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফিক্সড লেয়ার, তার তার ডিস্টেন্স হচ্ছে আর এফ যদি বলো। আর তারপর থেকে বাকিটা হচ্ছে ডিফিউজ লেয়ার। ডিফিউজ লেয়ারটা যদি আর ডি পর্যন্ত বলো, তারপরে তোমার বাল্কের মতো বিহেভ করছে। তাহলে ফিক্সড লেয়ারে পোটেনশিয়াল এবং ডিফিউজ লেয়ারে পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা, তাকে বলা হচ্ছে ডাবল লেয়ার পোটেনশিয়াল। ডিফারেন্স ইন দা সরি, মানে আমি ভুল বলছি, যে তোমার ফিক্সড লেয়ার এবং বাল্কে, ফিক্সড লেয়ার এবং বাল্কের যে পোটেনশিয়াল ডিফারেন্স তাকে বলা হয় ডাবল লেয়ার পোটেনশিয়াল, তাকে সাই দিয়ে এক্সপ্রেস করা হয়। আর ডিফিউজ লেয়ার এবং বাল্কের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তাকে বলা হয় জিটা পটেনশিয়াল। তাহলে এই যে ফিক্সড লেয়ার ধরো এই পর্যন্ত, মানে এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা, এই যে দেখো এই যে একদম এখানে করা হয়েছে না, এই যে ডিস্টেন্সটা মানে কলয়েডালের সারফেস থেকে ফিক্সড লেয়ারের ডিস্টেন্স হলো আর এফ, আর তারপরে হলো আর ডি, ডিফিউজ লেয়ার হচ্ছে আর ডি, তারপর তোমার বাল্কের মতো। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখে ফিক্সড লেয়ারের পোটেনশিয়াল এবং বাল্কের পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা সেটাকে বলা হচ্ছে স্টার্ন পোটেনশিয়াল বা ডাবল লেয়ার পোটেনশিয়াল। আর ডিফিউজ লেয়ারের সঙ্গে বাল্কের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে জিটা পোটেনশিয়াল। এবারে দেখো এইখানটা ভালো করে দেখো, যে যখন দুটো কলয়েড পার্টিকেলস একে অপরের দিকে অ্যাপ্রোচ করছে, কলয়েডটা তো অনেক ভেতরে আছে, তার বাইরে ফিক্সড লেয়ার আছে, তার বাইরে ডিফিউজ লেয়ার আছে। আর পাশে আর একটা কলয়েড পার্টিকেলস ধরো, তারও একদম তোমার কলয়েডটা ভেতরে, তার বাইরে ফিক্সড লেয়ার আছে, তার বাইরে ডিফিউজ লেয়ার আছে। এবারে এরা যখন কাছাকাছি আসছে তোমার, তারা যখন কাছাকাছি আসছে তখন একে অপরকে কোনটা প্রথমে ফেস করছে, এই ডিফিউজ লেয়ারই একে অপরকে প্রথম ফেস করছে।
তাহলে এই ডিফিউজ লেয়ারের যদি চার্জের কনসেন্ট্রেশনটা বেশ বেশি থাকে, তাহলেই তোমার বেসিক্যালি জিটা পোটেনশিয়ালটা বেশি হবে। এবারে এই যখন ডিফিউজ লেয়ার কাছাকাছি গেলে তাদের মধ্যে সাফিসিয়েন্ট রিপালশন হতে হবে, যাতে করে হচ্ছে তারা জুড়ে গিয়ে সাইজটা বড় হয়ে গিয়ে ফ্লোকুলেট না করতে পারে। সেটা হতে গেলে জিটা পোটেনশিয়াল একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে। তাহলে একটা জিটা পোটেনশিয়ালের একটা মিনিমাম ভ্যালু, মানে একটা মানে জিটা পোটেনশিয়ালটা একটা মিনিমামের থেকে বেশি হতে হবে, তখনই কেবলমাত্র কলায়েডের পার্টিকেলগুলো একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে সে ফ্লোকুলেট করবে না। তার মানে জিটা পোটেনশিয়াল অ্যাকচুয়ালি রেসপন্সিবল হচ্ছে তোমার তার ফ্লোকুলেশনের জন্য বা তার স্টেবিলিটির জন্য। মানে ব্যাপারটা কিরকম হলো দেখো, ধরো কোনো একজন সেলিব্রিটি আছে, মানে ধরো একজন একজন ধরো প্রধানমন্ত্রী আছে, তার প্রধানমন্ত্রী তোমার ভেতরে আছে, হ্যাঁ, তাকে কেন্দ্র করে কি হচ্ছে, তার বাইরে কিছু ফিক্স লেয়ার আছে, হ্যাঁ, যারা প্রধানমন্ত্রী কখনো ছাড়ে না। তার বাইরে তার ভক্তরা আছে, ভক্তরা আছে মানে তাদের ধরো মানে মানে এরা মানে তার সাপোর্টাররা আছে আর কি, এটা। এবারে উল্টো দিকে ধরে নাও আরেকজন কেউ আছে, হ্যাঁ, যাকে কেন্দ্র করে হচ্ছে তোমার ওরকম একটা কিছু তার ফিক্স লেয়ার আছে, তার বাইরে হচ্ছে তার সাঙ্গপাঙ্গরা আছে। এবারে যখন তারা কাছাকাছি এসে জুড়তে চাইবে বা কাছাকাছি এসে রিপেল করতে চাইবে, তারা কে কারা প্রথমে ফেস করবে? এই যে একদম কোরে যে আছে প্রধানমন্ত্রী বা এর কোরে অন্য একটা দেশের প্রধানমন্ত্রী, তারা কি একে অপরকে ফেস করবে? তার আগে প্রথম ফেস করবে কে? ফেস করবে হচ্ছে তোমার সকল এই জনগণ আর কি, ডিফিউজ লেয়ার। ঠিক আছে? তার মানে যখন দুটো কলায়েড পার্টিকেল কাছাকাছি আসছে, যদি তারা জুড়ে যেতে পারতো, তাহলে সাইজ বড় হয়ে গিয়ে থিতিয়ে পড়তে হবে। জোড়াটাকে আটকাতে হবে। আটকাতে হবে কি করে? না চার্জ রিপালশন করে। এবার আমি যেমন সিম্পল ব্যাপারটাকে ভাবছিলাম, কলয়েডের পার্টিকেল যেটা, সেটাও তোমার ধরো পজিটিভ চার্জ, আর একটা কলয়েড পার্টিকেল সেটাও ধরো পজিটিভলি চার্জ, তারা একে অপরকে রিপেল করছে না, রিপেলটা করছে মূলত ডিফিউজ লেয়ার। তারাই প্রথমে হচ্ছে একে অপরকে ফেস করছে। তাই ডিফিউজ লেয়ার রিপালশনটা সাফিসিয়েন্ট হলে তবেই তারা ফ্লোকুলেট করবে না, এবং সাফিসিয়েন্ট হতে গেলে সেখানে চার্জ ডেন্সিটি যথেষ্ট বেশি হতে হবে, আর চার্জ ডেন্সিটি বেশি হলেই তার জিটা পোটেনশিয়ালটা বেশি হতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ডিফিউজ লেয়ার and the bulk is called the zeta potential or electrokinetic potential. If the zeta potential is above a certain threshold, then only the colloidal system will be stable. দেখো জিটা পোটেনশিয়ালটা যদি মিলিভোল্টে 0 থেকে 10-এর মধ্যে হয়, তাহলে র্যাপিড কোয়াগুলেশন হবে, কোনোভাবে স্টেবিলিটি দিতে পারবে না। 10 থেকে 30-এর মধ্যে ইনসিপিয়েন্ট ইনস্টেবিলিটি হয়। 30 থেকে 40 হলে মডারেটলি স্টেবিলিটি দেয়। 40 থেকে 60 হলে গুড স্টেবিলিটি, আর গ্রেটার দ্যান 60 হলে হচ্ছে এক্সেলেন্ট স্টেবিলিটি। তার মানে জিটা পোটেনশিয়ালের ভ্যালু যত বাড়ছে, স্টেবিলিটিটা তত বাড়ছে। জিটা পোটেনশিয়ালের ভ্যালুটা ভীষণ ভীষণ কম হলে তাহলে সে কোয়াগুলেট করে যাবে, সে স্টেবিলিটি দিতে পারবে না। জিটা পোটেনশিয়ালের ভ্যালুটা বেশি হয়ে গেলে তখনই কেবলমাত্র একটা স্টেবিলিটি দিতে পারবে। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু অ্যাডভান্স, হ্যাঁ, তোমাদের নেই, কিন্তু এইটা এইটা একটুখানি জানতে হবে। পরে ধরো বিভিন্ন রকমের ভবিষ্যতে যখন আরো সব পড়াশোনা করবে আর কি, হ্যাঁ, সেখানে যে কেন কলয়েডটা তোমার বেসিক্যালি স্টেবল হয় বা স্টেবিলিটির জন্য কেন তোমার কিছুটা চার্জ দরকার পড়ছে, ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, সেখানে এই এই টার্মগুলো অন্তত তুমি শুনে রাখবে, হ্যাঁ, যেগুলো এই হার্ডি সুলগুলো তো খুব ইম্পর্টেন্ট, তোমাকে জানতেই হচ্ছে আর কি। স্টেবিলিটি অফ কলয়েডের রেসপেক্টে হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ফিক্সড লেয়ার বা স্টার্ন লেয়ার, ডিফিউজ লেয়ার, ইনার হেলমহোল্টজ প্লেন, আউটার হেলমহোল্টজ প্লেন, তারপরে যে পোটেনশিয়াল ভার্সেস ডিসটেন্স ফ্রম দ্য কলয়েডাল সারফেস, তার ছবিটা কেমন দেখতে হচ্ছে। ডাবল লেয়ার পোটেনশিয়াল হচ্ছে ফিক্সড লেয়ার এবং বাল্কের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডাবল লেয়ার পোটেনশিয়াল। ডিফিউজ লেয়ার এবং বাল্কের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে তোমার জিটা পোটেনশিয়াল। জিটা পোটেনশিয়ালটা সার্টেন থ্রেশহোল্ডের থেকে বেশি হলে তবে কলয়েড স্টেবল হয়। হ্যাঁ, এবারে এবং এই জিটা পোটেনশিয়ালটা বেশি বেশি মানে হচ্ছে তুমি পরপর করে তোমার ওই করছো র্যাপিড, মানে যেটা পোটেনশিয়ালের ভ্যালুটা খুব কম হয়ে গেলে সে কখনো স্টেবিলিটি দিতে পারবে না। যেটা পোটেনশিয়ালটা সার্টেনলি আস্তে 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 বেশি হতে হবে। গুড স্টেবিলিটি পেতে গেলে হচ্ছে তোমার যেটা পোটেনশিয়ালটা 40 অনওয়ার্ডস হতে হবে আর কি। 30 থেকে 40 হলেও তোমার মডারেট স্টেবিলিটি দিতে পারবে, আর 30-এর নিচে হলে তারা মূলত হচ্ছে আনস্টেবল হয়। এইটা একটু অ্যাডভান্স লেভেলে এই পার্টিকুলার জায়গাটা একটুখানি করলাম আমি আর কি। হ্যাঁ, এটা মানে যেহেতু তোমার ইলেকট্রিক্যাল প্রপার্টিসটা এবং ইলেকট্রোপোরেসিস এই রিলেটেড ডিসকাশনসটা আছে, তার আশপাশে যা কিছু বলার দরকার হয় আমি সবটাই বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট যেটা
আমরা এতক্ষণ যেটা, হ্যাঁ বলো। থার্ড সেমিস্টারে ওই বিএতে, বিএসসিতে, বিএসসিতে কলয়েড আছে হচ্ছে তোমার এইটা মানে ফিফথ সেমিস্টার, ফিফথ। হ্যাঁ, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার প্রোটেক্টিভ ক্যাপাসিটি অফ লায়োফিলিক সল। এইটা একটুখানি আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা মূলত হচ্ছে লায়োফোবিক সল। লায়োফিলিকটা এত বেশি সিলেবাসে থাকে না, কিন্তু লায়োফিলিকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি খুব কাজে লাগে, দেখা বলে প্রোটেক্টিভ অ্যাকশন। ব্যাপারটা কিরকম, যে লায়োফোবিক কলয়েডে না কিছুটা লায়োফিলিক কলয়েড যদি অ্যাড করা হয় তাহলে দেখা যাচ্ছে লায়োফোবিক কলয়েডের স্টেবিলিটিটা বেড়ে যায়। তাহলে সেই যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটাকে বলা হবে হচ্ছে তার প্রোটেক্টিভ ক্যাপাসিটি অফ লায়োফিলিক সল। তাহলে কি বলা হচ্ছে না, ইট ইজ অবজার্ভ দ্যাট অ্যাডিশন অফ সার্টেন লায়োফিলিক কলয়েডস লাইক গামস, সোপস, জিলেটিন এক্সেট্রা টু লায়োফোবিক কলয়েডস prevent the latter to coagulate with the addition of electrolyte। মানে একটা লায়োফোবিকে তো কোন একটা ইলেকট্রোলাইট অ্যাড করলে সে কোয়াগুলেট করে যায়। এবারে আমি যেটা, যদি যদি কিছুটা লায়োফিলিক কলয়েড তাকে দিয়ে দেওয়া হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে সে আর ওই কোয়াগুলেট করতে চাইছে না, অর্থাৎ লায়োফোবিক কলয়েডটা প্রোটেক্টেড হচ্ছে। সেই প্রপার্টি অফ এ লায়োফিলিক কলয়েড ইজ কল্ড দ্য প্রোটেক্টিভ অ্যাকশন। তাহলে কি হলো, ইট ইজ অবজার্ভ দ্যাট addition of certain lyophilic colloids like gums, soaps, gelatin, etc. to lyophobic colloids prevent the latter to coagulate with the addition of electrolyte. This property of lyophilic colloids is called protective action. আর প্রোটেক্টিভ অ্যাকশন অফ লায়োফিলিক কলয়েড এক্সপ্রেস করা হয় গোল্ড নাম্বার দিয়ে। বিজ্ঞানী জিগসম্যান্ডি 1901 সালে এই গোল্ড নাম্বার এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিলেন। গোল্ড নাম্বার জিনিসটা কি এটা খুব ভালো করে তোমায় জানতে হবে। এটা নিউনিলেস নাম্বার। গোল্ড নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়েট অফ দ্য ড্রাইড প্রোটেক্টিভ এজেন্ট ইন মিলিগ্রাম হুইচ when added to 10 ml of standard gold salt, স্ট্যান্ডার্ড গোল্ড সলে গোল্ড থাকে 0.0053 থেকে 0.058%, is just sufficient to prevent a color change from red to blue on the addition of 1 milliliter of 10% sodium chloride solution. তাহলে এটা দুবার পড়ো প্রথমে। গোল্ড নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়েট অফ দ্য ড্রাইড প্রোটেক্টিভ এজেন্ট ইন মিলিগ্রাম which when added to 10 ml of standard gold salt, স্ট্যান্ডার্ড গোল্ড সলে গোল্ডের পার্সেন্টেজ 0.0053 থেকে 0.0058%, সেইটা ইজ জাস্ট সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট এ কালার চেঞ্জ ফ্রম রেড টু ব্লু অন দ্য অ্যাডিশন অফ 1 মিলিলিটার অফ 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। মানে ব্যাপারটা কি দেখো, ধরো তোমার কাছে একটা গোল্ড সল, একটা লায়োফোবিক কলয়েড আছে, যেটা হচ্ছে গোল্ড সল, এটা একটা লায়োফোবিক কলয়েড। এবার এই লায়োফোবিক কলয়েডে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড এই ইলেকট্রোলাইটটাকে অ্যাড করো, 1 ml 10% সোডিয়াম ক্লোরাইড তুমি অ্যাড করো, তাহলে কি হয় না ওই ফ্লোকুলেশন হয়। ফ্লোকুলেশন যখন হবে তখন কালারটা রেড থেকে ব্লু হয়ে যায়। মানে যতক্ষণ পর্যন্ত গোল্ড সলটা কলয়েডাল ডাইমেনশনে যে তার কালারটা রেড, যখন সে মানে ফ্লোকুলেট করে গেলে তার কালারটা হচ্ছে ব্লু হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখো, আমি নর্মালি 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল নিয়েছি, সেখানে 1 ml 10% আমি সোডিয়াম ক্লোরাইড দেবো, তাহলে সে ফ্লোকুলেট করে যাবে, কালারটা রেড থেকে ব্লু হয়ে যাবে। এবারে কাজ আসছে লায়োফিলিক কলয়েড। এবার লায়োফিলিক কলয়েডটা আমি ড্রাই কন্ডিশনে নিয়েছি, এবারে তার কত মিলিগ্রাম অ্যাড করলে এই ফ্লোকুলেশনটা তুমি আটকাতে পারছো, তা সেই পরিমাণটাকে বলা হবে গোল্ড নাম্বার। তাহলে গোল্ড নাম্বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়েট অফ দ্য ড্রাইড প্রোটেক্টিভ এজেন্ট ইন মিলিগ্রাম which when added to 10 ml of the standard gold salt is just sufficient to prevent a color change from red to blue on the addition of 1 milliliter of 10% sodium chloride solution। তাহলে বোঝা গেল গোল্ড নাম্বার জিনিসটা অ্যাকচুয়ালি কি, পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারলে?
করে বাকিরা বুঝতে পেরেছে গোল নাম্বার জিনিসটা কি হলো অ্যাকচুয়ালি? ঠিক আছে, বাকিরা কোথায় গেলে? ঠিক আছে তো? আর এই এখানে শুধুমাত্র গোল নাম্বার থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, ছোট নিউমেরিক্যাল প্রবলেম, আর কোথাও নিউমেরিক্যাল প্রবলেম দেওয়ার কোনো স্কোপ নেই। এই জায়গাটা থেকে জাস্ট ইনফরমেটিভ কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট। বলছে দ্য কোয়াগুলেশন অফ 100 ml of a colloidal solutions of a gold is completely prevented by the addition of 0.25 gram starch to it before adding 1 ml of 10% sodium chloride solution. Calculate the gold number for starch. দেখো এখানে স্টার্চ যেটা রিকোয়ার্ড হয়েছে সেটা কত? 100 ml এর 100 ml সলিউশন, কলয়েডাল সলিউশন যদি নাও সেখানে 0.25 গ্রাম লেগেছে, কিন্তু এখানে ডেফিনেশনে কি বলেছে? 10 গ্রাম গোল্ড সল্টে দিতে হবে। তাহলে যদি 100 ml এ তোমার 10 ml গোল্ড সল্টে দিতে হবে, তাহলে 100 ml এ দেওয়া হচ্ছে 0.25, 10 ml এ কত দেওয়া হয়েছে না 0.025 গ্রাম, সেটাকে মিলিগ্রামে কনভার্ট করো, 25 মিলিগ্রাম হলো, তাই 25টাই হয়ে গেল গোল্ড নাম্বার। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ধরো 1 মিলিলিটার 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন অন অ্যাডিশন টু 100 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল্ট ইন প্রেজেন্স অফ 10⁻⁴ গ্রাম জিলেটিন জাস্ট প্রিভেন্ট দ্য কোয়াগুলেশন অফ দ্য সল্ট, ফাইন্ড দ্য গোল্ড নাম্বার অফ জিলেটিন। তাহলে দেখো এখানে এই যে লেখা আছে কত 10⁻⁴ গ্রাম লেগেছে কত 100 ml এ, তাই তো? এক মিনিট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে যে 100 ml লেগেছে কত 10⁻⁴ গ্রাম, তাহলে 10 ml কত লাগবে? 10⁻⁴ কে 10 দিয়ে ভাগ হলো, যেটা বেরোবে সেটা হচ্ছে গ্রামে, তাকে তোমাকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে। মিলিগ্রামে কনভার্ট করতে গেলে কি হবে? 1000 দিয়ে গুণ করে ফেলতে হবে, তা 0.01, এইটা হয়ে গেল তোমার একবারে গোল্ড নাম্বার। তাহলে গোল্ড নাম্বারটা হচ্ছে তোমাকে দেখতে হবে 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল, তাতে কতটা তুমি ওই লায়োফিলিক কলয়েডটা দিয়েছো সেইটা, এবং যতটা দিয়েছো সেটাকে তোমাকে মিলিগ্রামে কনভার্ট করে ফেলতে হবে। মিলিগ্রামে কনভার্ট করার পরে যে রেজাল্টটা আসবে সেইটাই বেসিক্যালি তোমার গোল্ড নাম্বার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই হচ্ছে তোমার মানে লায়োফিলিক কলয়েড, সেইটা নিয়ে বেশি কিছু আমাদের নেই। লায়োফিলিক কলয়েড সংক্রান্ত শুধুমাত্র এইটুকু পার্টই আমাদের ইম্পর্টেন্ট ছিল। আর লাস্ট যে পার্টটা আমাদের আলোচনা করবো সেটা হচ্ছে ইমালশন। যদি সিলেবাস দেখো তাহলে লাস্ট হচ্ছে আমাকে ইমালশন পার্টটাকে আলোচনা করতে হবে। এখানেও কোনো ডেসক্রিপটিভ, যা কিছু হবে সব ডেসক্রিপটিভ, এখানে কোনো ইয়ে নেই, তোমার নিউমেরিক্যাল প্রবলেম টবলেম করার দরকার নেই। তাহলে ইমালশনটা কি না, যখন ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম দুজনই লিকুইড, তারা বেসিক্যালি তোমার ইমালশন দেয়। তাহলে ইমালশন কাকে বলছি না, এ ফাইন ডিসপারশন অফ মাইনিউট ড্রপলেটস যার ডায়ামিটার হচ্ছে 10⁻⁵ থেকে 10⁻⁴ সেন্টিমিটার অফ ওয়ান লিকুইড ইন অ্যানাদার ইমিসিবল লিকুইড ইজ নোন অ্যাজ ইমালশন। একটা লিকুইড আরেকটা ইমিসিবল লিকুইডে তুমি দিচ্ছ, সেখানে ওই কিছু কিছু রকম ড্রপলেটস তৈরি হয়ে যাচ্ছে, সেইটাই বেসিক্যালি তোমার ইমালশন। এক্সাম্পল মিল্ক, বাটার, কড লিভার অয়েল, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম এক্সেট্রা। ইমালশন দু রকমের হয়, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ইন অয়েল। অয়েল ইন ওয়াটার মানে হচ্ছে ডিসপার্স ফেজটা অয়েল, ডিসপারশন মিডিয়ামটা ওয়াটার, যেমন মিল্ক, ভ্যানিশিং ক্রিম এক্সেট্রা। আর অয়েল ইন ওয়াটার মানে ডিসপার্স ফেজটা হচ্ছে ওয়াটার, আর ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে অয়েল, যেমন বাটার, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম এক্সেট্রা। তাহলে অয়েল ইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ইন অয়েল এই দু রকমের ইমালশনস হয়। যেমন ধরো এই পার্টিকুলার কেসে তুমি যদি এই এই কন্টিনিউয়াস মিডিয়াম যেটা সেটা ওয়াটার হয়, সেখানে এই অয়েল মানে বেসিক্যালি এই যে বিভিন্ন রকমের অর্গানিক যে মেটেরিয়ালস গুলো আর কি, সেইগুলো জাস্ট ঘুরে বেড়াচ্ছে আর কি, সেটা হচ্ছে অয়েল ইন ওয়াটার। আর এক্ষেত্রে হচ্ছে তোমার এই লালটা যেটা আমি লিখছি সেটা হচ্ছে তোমার এই কন্টিনিউয়াস মিডিয়াম হিসেবে এখানে ওইগুলো ব্যবহার করা হচ্ছে, মানে অর্গানিক মিডিয়ামটাকে ব্যবহার করা হচ্ছে, সেখানে ওয়াটার ড্রপলেট গুলো আছে আর কি, তাহলে ওয়াটার ইন অয়েল ইমালশন। আচ্ছা, এদের মধ্যে মূল তফাৎগুলো কি কি? ডিফারেন্স বিটুইন অয়েল ইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ইন অয়েল ইমালশন। অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে কি অ্যাডিশন অফ ওয়াটার কজেস ডাইলিউশন ফর্মিং নো সেপারেট লেয়ার,
আর এখানে অ্যাডিশন অফ ওয়াটার ডাজ নট ডাইলিউট দ্য ইমালশন বাট ফর্ম সেপারেট লেয়ার। তা তুমি যখন অয়েল ইন ওয়াটার আছো তখন তুমি যদি আরো জল অ্যাড করো তাহলে কোনো সেপারেট লেয়ার তৈরি হচ্ছে না, জাস্ট সলিউশনটা ডাইলুটেড হয়েছে। কিন্তু যদি এরকম হতো যে তোমার অয়েল ইন ওয়াটার ইন অয়েল আছে, সেক্ষেত্রে আরো তুমি জল অ্যাড করো, কোনো ডাইলিউশন হবে না, কারণ জলটা বেসিক্যালি তেলে মিশবে না, তার মধ্যে জল একটা সেপারেট লেয়ার তৈরি করে ফেলবে। আচ্ছা, অয়েল ইন ওয়াটার যেটা সেটা লেস ভিসকাস অ্যান্ড বেটার কন্ডাক্টার, আর ওয়াটার ইন অয়েল হচ্ছে মোর ভিসকাস অ্যান্ড পুয়ার কন্ডাক্টার। আচ্ছা, অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে অন অ্যাডিশন অন অ্যাডিং এ অয়েল soluble dye, colored oil droplets can be detected under microscope. হ্যাঁ, আমি যদি ওই জলেতে যে অয়েল যেটা বলছি আর কি, সেই সলেবল ডাই অ্যাড করি, তাহলে এখানে ড্রপলেট গুলো তৈরি হয়েছে সেটা তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পেতে পারো। অন অ্যাডিং অ্যান অয়েল সলেবল ডাই দ্য এন্টায়ার সিস্টেম অ্যাপিয়ার্স কালার দেন সিন আন্ডার হোয়েন সিন আন্ডার মাইক্রোস্কোপ। এখানে এক্ষেত্রে যেমন ইন্ডিভিজুয়াল যে পার্টিকেল গুলো, যে কালার ডাইগুলো তুমি দেখতে পাবে, এক্ষেত্রে ওভারঅল সলিউশনটাই যেহেতু তোমার কালার হয়ে যাচ্ছে, তাহলে তুমি মাইক্রোস্কোপে সেই ওভারঅল একটা কন্টিনিউয়াস কালারই তুমি দেখতে পাবে। এটা কারণ জল তো আর আলাদা করে কোনো কালার দেবে না। তোমার যে অর্গানিক মেটেরিয়াল যেটা আমি অ্যাড করছি, যেটাকে আমি অয়েল এখানে নাম দিচ্ছি, সেটা যদি কালার্ড হতো তাহলে অয়েল ইন ওয়াটারে সেই কালার্ড যে ড্রপলেটস গুলো তুমি দেখতে পাবে। কিন্তু যদি ওয়াটার ইন অয়েল হয় তাহলে মিডিয়ামটাই তোমার ওরকম কালার হয়ে যাচ্ছে, সেটা তুমি আলাদা করে কিছু দেখতে পাবে। আচ্ছা, এবার ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট বলতে আমি কি বুঝছি? দেখো, ইমালশনস আর ইনহেরেন্টলি আনস্টেবল। When left to stand, they have a tendency to separate into their constituent liquid layers. মানে তারা মানে এমনি জলে তেল বা তেলে জল যদি থাকে তাহলে ইউজুয়ালি আনস্টেবল হয়, তাহলে দুটো ডিফারেন্ট লেয়ারে জাস্ট চলে যেতে চায়। আর there are some substances that can be added during the preparation of emulsion to enhance the stability of the emulsion and hence prevents to separate into their constituent liquid layers. So these substances are called emulsifier বা emulsifying agent. তার মানে যেটা বলা হলো যে ইমালশন ইনহেরেন্টলি আনস্টেবল বলে তার দুটো লেয়ারে আলাদা হয়ে যেতে চায়, কিন্তু বাইরে থেকে কোন একটা এজেন্ট আমি অ্যাড করছি যে বেসিক্যালি তাদেরকে ওরকম সেপারেট আউট হতে দিচ্ছে না। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট। এক্সাম্পল হচ্ছে সোপ, ডিটারজেন্ট, সালফোনিক অ্যাসিড উইথ লং হাইড্রোকার্বন চেইনস, লায়োফিলিক সল্টস লাইক জিলেটিন, অ্যালবুমিন এক্সেট্রা। এরা হচ্ছে তোমার ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট হিসেবে তোমার কাজ করতে পারছে। তাহলে ইমালসিফিকেশন জিনিসটা কি? দ্য মেথড অফ প্রিপারেশনস অফ ইমালশনস অফ টু ইমমিসিবল লিকুইডস ইন দ্য প্রেজেন্স অফ ইমালসিফায়ার ইজ কল্ড ইমালসিফিকেশন। আচ্ছা, ডিমালসিফিকেশনটা কি? ডিমালসিফিকেশনটা হচ্ছে জাস্ট অপোজিট প্রসেসটা, দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য টু কম্পোনেন্ট লিকুইডস অফ অ্যান ইমালশনস ইনটু সেপারেট লেয়ার্স ইজ কল্ড ডিমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন অপোজিটটা হচ্ছে ইমালসিফিকেশন। আর ইমালসিফিকেশনের বা ইমালশনের এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন কি কি আছে? মিল্ক, বাটার, কোল্ড ক্রিমস, ভ্যানিশিং ক্রিমস, cod liver oil are all emulsions and they are useful for various purposes. Emulsions can be used for washing. Various drugs such as cod liver oil, vitamin B complex, etc. are in emulsion form, and hence can be easily absorbed by intestine. In the fourth flotation process, sulfides ores are being concentrated by forming an emulsions with pine oil. এটা তোমার ফোর্থ ফ্লোটেশন প্রসেস তুমি পড়বে, যেটা সালফাইড আকরিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, সেখানে তোমার এটা এই যে ওটসটাকে তুমি সেপারেট করতে পারছো আর কি, কনসেন্ট্রেট করতে পারছো, আর ইমালশন তৈরি করে, সেই ইমালশনটা তৈরি করে যাতে ইমালসিফাইং এজেন্ট তোমাকে ব্যবহার করছে, সেটা হচ্ছে পাইন অয়েল তোমাকে ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, আর একটা পয়েন্ট জাস্ট বলে দেবো, সেটা হচ্ছে ওই ইলেকট্রোফোরেসিসের সঙ্গে খুব ইম্পর্টেন্ট বলে, আইসো ইলেকট্রিক পয়েন্ট জিনিসটা কি একটুখানি দেখে নেওয়া যায়। ধরো একটা ম্যাক্রোমলিকুল বা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড তুমি কনসিডার করছো, তাহলে আমি জাস্ট একটা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড বলছি, একটা অ্যামাইনো অ্যাসিডই বলি। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি হয়,
অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে NH2 গ্রুপ থাকে, COOH গ্রুপ থাকে। তাহলে NH2 গ্রুপটা হচ্ছে বেসিক গ্রুপ আর COOH গ্রুপটা অ্যাসিডিক গ্রুপ। বেস এবং অ্যাসিড পাশাপাশি থাকলে কি হবে, অ্যাসিড H+ ছাড়তে চায় আর NH2 সেই H+ নিতে চায়। সেই জন্য অ্যাকচুয়ালি যেটা হয়, এটা COO- হয়ে যায়, NH3+ হয়ে যায়। তাহলে এই যে COO- এবং NH3+, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নিক ফর্মে যে থাকাটা, এইটাকে বলা হচ্ছে জুইটার আয়ন ফর্ম। এটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। আচ্ছা, এবারে যদি পিএইচ কমাই, অর্থাৎ H+ যদি অ্যাড করি, কি হয়, এই COO- H+ নিয়ে নেয়, নিয়ে COOH হয়ে গেল, এটা NH3+ হয়ে গেল, এটা ক্যাটায়নিক হয়ে গেল। আর যদি পিএইচটা বাড়াই, অর্থাৎ বেস অ্যাড করি, অর্থাৎ মিডিয়াম থেকে H+ চলে যাচ্ছে, H+ চলে গেলে এই NH3+ থেকে H+টা চলে গিয়ে NH2 হয়ে গেল, এটা COO- হলো, এটা হচ্ছে অ্যানায়নিক হলো। এটা হচ্ছে ক্যাটায়নিক, এটা হচ্ছে অ্যানায়নিক। আচ্ছা, এবারে দেখো এই যে ক্যাটায়নিক ফর্মটা, সেটা তো পজিটিভলি চার্জ। তাহলে পজিটিভলি চার্জ যদি হয়, ক্যাথোড, সে ক্যাটায়ন, সে ক্যাথোডের দিকে যাবে, তখন সে ক্যাটাফোরেসিস দেখাবে। আর এই যে বাঁদিকের যেটা হাই পিএইচে হচ্ছে, সেটা তো নেগেটিভলি চার্জ। তার একটা প্রেফারেন্সিয়াল মুভমেন্ট থাকবে টুয়ার্ডস অ্যানোড, অর্থাৎ অ্যানাফোরেসিস হবে, অর্থাৎ এরা তো কিন্তু তোমার ইলেকট্রোফোরেসিস দেখাবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এমন একটা পিএইচ করলাম যাতে করে ইকুইলিব্রিয়ামটা মূলত কনসেন্ট্রেটেড রইল এই জুইটার আয়নিক ফর্মে, যেটা তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল। তা তোমার সুবিধে কি হবে, তখন হচ্ছে যে ওই পার্টিকুলার পিএইচে, যেখানে শুধুমাত্রই এই জুইটার আয়নিক ফর্মটা যেখানে ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার কোনো ইলেকট্রনের দিকে তার কোনো প্রেফারেন্সিয়াল মুভমেন্ট থাকবে না। যে পিএইচে এই প্রেফারেন্সিয়াল মুভমেন্টটা থাকছে না, তাকে বলা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। So there is a particular pH when only Juiter ionic form exists. Juiter ionic form being neutral, it cannot have a preferential movement around any of the electrons. This is called the isoelectric point. এই আইসোইলেকট্রিক পয়েন্টটা এই প্রোটিনের ক্ষেত্রে বা অ্যামাইনো অ্যাসিডের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জুইটার আয়ন, এই পার্টটা আমরা এখানে অ্যাডিশনালি একটুখানি বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, এবারে কলয়েডের আরো ছোটখাটো কিছু কিছু কোশ্চেন্স থাকে। দেখবে নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয় কেন, বা দাড়ি টাড়ি কাটার পরে হচ্ছে তুমি ফটকিরি ব্যবহার করো কেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমার তুমি ভাবতে পারবে। জাস্ট মূলত যেটা হয় যে এই যে নদী থেকে যখন পলি টলি ইত্যাদি ফিত্যাদি যাচ্ছে, নদীর যখন নাব্যতা শেষে কমে গেল আর কি, যখন তার ফ্লোটা খুব কম, এই কাদা বা ইত্যাদিগুলো সে কলাইডার ডাইমেনশনে থাকে, যে ওই এবার নদীর মোহনার কাছাকাছি কিন্তু নোনা জল, সেই কাদাগুলো সে তার প্রেফারেন্সিয়াল আয়নগুলোকে অ্যাডজর্ব করে সাইজে বড় হয়ে থিতিয়ে পড়ছে নদীর মোহনায়। সেখানে দেখবে ওই জমে গিয়ে পলিগুলো জমে টমে গিয়ে একটা সময় পরে ডেল্টা তৈরি হচ্ছে বা বডি তৈরি হচ্ছে। আবার তুমি ধরো যখন ফটকিরি ব্যবহার করো দাড়ি কাটার পরে আর কি, এটা এটা তো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট 24H2, এটা থাকে তো পার্টিকুলার এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়নটা, সে কি করে, ওই যে আমাদের রক্ত টক্ত, সে কলয়েডাল ডাইমেনশনে আর কি, কলয়েড বেসিক্যালি রক্ত হচ্ছে কলয়েড সে। হ্যাঁ, সেখানে ওই তোমার যখন রক্তটা বেরোচ্ছে হয় এ করে, সেইটাকে যদি সাইজগুলোকে বড় করে দিতে পারো, তাহলে কি হচ্ছে, রক্তটা বেরোতে পারবে না। এই অ্যালুমিনিয়াম 3+ বা K+, এরা বেসিক্যালি সেই কাজটাকে করছে। সেখানে দেখবি অল্প ছোটখাটো কেটে গিয়ে যদি রক্ত পড়ে, সেখানে ওগুলো লাগিয়ে দিলে তারা একসাথে ওই মানে কোয়াগুলেট করে, রক্তটা কোয়াগুলেট করে যায়, মানে বেসিক্যালি হচ্ছে তোমার ওই সাইজটা মানে অ্যাবজর্পশন প্রপার্টির জন্য, হ্যাঁ, তোমার সে কি করবে, ওই তার সারফেসে অ্যালুমিনিয়াম 3+কে অ্যাবজর্ব করে নেবে, করে সাইজটা বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে হচ্ছে আর ওটা বেরোতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের বেশ কিছু কিছু কোশ্চেন্স দেখবে তোমাদের ছোটখাটো, এতে মানে তোমরা পড়েছে টড়েছে আর কি। এই ইনফরমেশনগুলো মনে রাখার দরকার আছে। তাহলে এই পর্যন্ত আজকে থাক। আমরা যেটা এখানে মানে নেক্সট কিছু প্রবলেম আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা কলয়েডের যে পার্টটা আলোচনা মানে সিলেবাসে ছিল, সেই পার্টটা আমরা বলে ফেললাম। এবারে আমরা নেক্সট ক্লাসে জাস্ট আধ ঘন্টার মতো জিনিস পড়াবো, বাকি 1.5 ঘন্টা ধরে আমরা মূলত কিন্তু প্রবলেম করব। আধ ঘন্টাতে কোন জিনিসটা পড়াবো, আধ ঘন্টা আমরা যেটা মূলত পড়াবো হচ্ছে সেটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, সেটা ভ্যান ডপ ফ্যাক্টর, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সাথে ভ্যান ডপ ফ্যাক্টরের সম্পর্কটা কি, আলফা এবং আই এর সম্পর্ক কি, এই রিলেটেড জাস্ট কিছু আলোচনার জায়গা আছে, সেটা একটুখানি বলে দেওয়া। আর কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার এই বাইনারি সলিউশনে একটা ভেপার প্রেসার ভার্সাস কম্পোজিশন যে ডায়াগ্রাম যেগুলো হয় আর কি, সেগুলো একটুখানি দেখে নেওয়া আর কি।
একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ, তার ছবি কেমন হবে, ভেপার প্রেশার ভার্সেস হচ্ছে তোমার কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, তার ছবি কেমন হবে, বয়লিং পয়েন্ট ভার্সেস ভেপার প্রেশার কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। জাস্ট খুব ডিটেলে নেই, খুব সামান্য উল্লেখ করা আছে, সেইটা আমরা পরের দিনে আলোচনা করে দেবো। এইটা তাহলে দেখো, আজকে তো তোমাদের আছে, স্কুল টুল আছে, তাহলে এই পর্যন্ত আমরা আজকে রাখলাম। এখানে কতগুলো প্রবলেম পড়া আছে না, এদের আছে, সিবিএসসি আইসিএসসি ওদের স্কুল আছে, এদের এদের তো আছে নাকি সোহন, তোদের স্কুল আছে তো? হ্যাঁ, ও সেসব চার্জ হয়নি? ওই জন্য বললো কি আজকে, না যে বলছিলেন না যে এই সময় পর্যন্ত ফ্রি আছে বলছিলেন না, তবে তারা 1টা পর্যন্ত ফ্রি আছে। কি অন্য পড়া আছে নাকি দীপ? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাহ, ওই এটা তোর এই কি পারফিউম টারফিউম বানিয়েছিস না? বাহ বাহ, খুব ভালো, খুবই ভালো, ভালো করেছো। কোথায় গেল?